এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। সবাই জানেন রাজধানী দিল্লিতে ভোটের দামামা বেজে গেছে। আবহাওয়া একটু ঠান্ডা, কিন্তু ভোটের উত্তাপ পুরো দমে রয়েছে। আজ আপকি আদালতে আমাদের অতিথি হলেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আজকাল ভোটের কারণে সবথেকে বেশি প্রশ্ন করা হচ্ছে, যার উপর সবচেয়ে বেশি অভিযোগ আনা হচ্ছে, যাকে নিজের কাজের হিসেব দিতে হচ্ছে। প্লিজ ওয়েলকাম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর আজকের সওয়াল জবাব পর্ব শুরু করার আগে আমি আপকি আদালতে আমন্ত্রণ জানাচ্ছি আজকের জাজ, বিখ্যাত সাংবাদিক, রাইটার, কমেন্টেটর পঙ্কজ বোহরাকে। আর আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ পঙ্কজ বোহরার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। আপকি আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপরে অভিযোগ হলো যে উনি নিজের দেওয়া প্রতিশ্রুতি কখনোই পুরো করেননি। অরবিন্দজি, অমিত শাহ আজকাল রোজ জনগণকে বলছেন যে অরবিন্দ কেজরিওয়ালের কাজ শুধু বিজ্ঞাপনেই নজরে আসে, বাস্তবে উনি কিছুই করেননি। 70টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটাও হয়নি। না, সব প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি। আমরা বলেছিলাম স্কুল ঠিক করব, আমরা স্কুল ঠিক করেছি। আমরা বলেছিলাম হাসপাতাল ঠিক করব, আমরা হাসপাতাল ঠিক করেছি। আমরা বলেছিলাম বিদ্যুতের দাম অর্ধেক করব, বিদ্যুৎ ফ্রি করে দিয়েছি। আমরা বলেছিলাম 20,000 লিটার জল বিনামূল্যে দেব, আমরা জল দিয়েছি। আমরা রাস্তাঘাট, নালা, গলি, যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম প্রায় সব প্রতিশ্রুতি আমরা পূরণ করে দিয়েছি। দেখুন, এই যে 2015-র ম্যানিফেস্টো আপনাদের ছিল, সেটা আছে আমার কাছে। আপনি এতে লিখেছেন যে 500টা নতুন স্কুল বানাবেন। এখন অমিত শাহ বলছেন যে সেই স্কুলগুলো ঠিকানা তো বলে দিন, কোথায় হয়েছে। হ্যাঁ, তো অমিত শাহজিকে আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে আমন্ত্রণ জানাতে চাইবো যে আমার সঙ্গে চলুন। আমি আগেও বলেছিলাম, চলুন আমার সঙ্গে চলুন, আমি আপনাকে স্কুল দেখাবো। এখন দুটো জিনিস হয়েছে। এক তো প্রচুর নতুন স্কুল হয়েছে, তবে তার সঙ্গে জমির একটা সমস্যাও ছিল। তো যে এক্সিস্টিং স্কুল ছিল সেখানে অনেক ফাঁকা জমি পড়েছিল, ওখানে আমরা নতুন নতুন বিল্ডিং বানিয়েছি। তো এই গোটা দিল্লিতে দিল্লি সরকারের অধীনে 1024টা স্কুল রয়েছে, আর এই 1024টা স্কুলে সব মিলিয়ে 17,000 ঘর রয়েছে। আর আমরা দিল্লির স্কুলগুলোতে সব মিলিয়ে 22,000 ঘর অ্যাড করেছি। 70 বছরে 17,000 ঘর তৈরি হয়েছে 1000 স্কুলে। আমরা 22,000 নতুন ঘর অ্যাড করে দিয়েছি, তার মানে প্রায় 1000 নতুন স্কুলের ক্যাপাসিটি ক্রিয়েট করে দিয়েছি আমরা। সেখানে আরও বাচ্চা যোগ দিতে পারবে, পড়তে পারবে। তো আমরা নতুন স্কুলও বানিয়েছি, সেই সঙ্গে এক্সিস্টিং স্কুলে আমরা ক্যাপাসিটি অ্যাডও করে দিয়েছি। কংগ্রেসের সুভাষ চোপড়া আমাকে বলেছিলেন যে 15 বছর শিলাজি চিফ মিনিস্টার ছিলেন, উনি স্কুল তৈরি করেছিলেন। ওনার ওই ঘরগুলোকেই রংচঙে করে আপনি নিজের বলে চালাচ্ছেন। না, এমনটা নয়। 17,000 পুরনো স্কুল ছিল, আমি তো আপনাকে ডেটা দিচ্ছি। 22,000 গত 5 বছরে তৈরি হয়েছে। তো এখন টোটাল 17,000। আপনি যে নতুন বানিয়েছেন তার ভিডিও তো অমিত শাহজি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, উনি ওটা খুবই ভুল করেছেন। আমি ওনাকে বলেছিলাম আমার সঙ্গে চলুন, আমি আপনাকে স্কুল দেখাচ্ছি। উনি আমার সঙ্গে তো গেলেন না। উনি যেটা করলেন, ওনার 7 জন এমপিকে পাঠালেন। 7 জন এমপি আমাদের 1024টা স্কুলের সব কিছু খুঁটিয়ে দেখার পর বললেন যে সব স্কুল ঠিক আছে, 8টা স্কুলে খামতি রয়েছে। ওই 8টা স্কুলের ভিডিও করে আনেন, আর সেগুলো নিয়েই ওনারা বদমাশি করেন। তো আগের যে একটা বিল্ডিং ছিল ওটাকে ডেমলিশ করে আমরা নতুন বিল্ডিং বানিয়েছি। তো নতুন বিল্ডিং তৈরি, সমস্ত বাচ্চা ওই বিল্ডিংয়ে শিফট হয়ে গিয়েছিল। পুরনো বিল্ডিংটাকে ডেমলিশ করা হচ্ছে, ভাঙাচোরা বিল্ডিং পড়ে রয়েছে, তাতে বুলডোজার চলবে। সেই সব 8টা স্কুলের ফটো তুলে নিয়ে এসে দেখাচ্ছে, এই দেখুন। আর এটা আমি বলছি না, পরের দিন সমস্ত খবরের কাগজ
মিডিয়ার লোকজন সেটা যাচাই করে, আর মিডিয়াতে ফুল পেজ এসেছে। এই দেখুন, এই ভিডিও দেখিয়েছে, আর এটা সত্যতা হলো এটা, এই ভিডিও দেখিয়েছে। কিন্তু মনোজ তিওয়ারি একটা ভিডিও আমাদের দেখিয়েছিলেন, তাতে ওই বাচ্চারা বলছিল যে এখানে টিচার আসে না, 2-3 ঘন্টা পড়াশোনা হয়। যদি এখানে একাত্রা স্কুল থেকেও থাকে যেখানে টিচারের ঘাটতি রয়েছে, আমি স্বীকার করছি। এইরকম বিশাল মাত্রায় যখন স্কুল রুম তৈরি হয়েছে, টিচার আমার হিসেবে অন্তত 5-6 হাজার টিচারের ঘাটতি রয়েছে। ওটারও অবশ্যই শীঘ্রই রিক্রুটমেন্ট হবে। একটা অভিযোগ আনা হচ্ছে যে আপনি বলেছিলেন যে দিল্লিতে 5,000 নতুন বাস নামানো হবে। বাসে বলা তো হচ্ছে যে হ্যাঁ, নতুন বাসেতে বাস তো আসা তো দূর, 1100 বাস কম হয়ে গেছে। না 5,000 বাস আমরা বলেছিলাম। বাসেতে একটু প্রবলেম এসেছিল। 3 বছর আগে আমরা যখন বাস প্রকিওর করতে যাচ্ছিলাম, তো কেউ একজন দিল্লি হাইকোর্টে গিয়ে ওর উপর আমাদের ওয়ার্ক অর্ডারের উপর স্টে নিয়ে নেয়। তো সেই স্টেটাকে সুপ্রিম কোর্ট থেকে ভ্যাকেট করাতে 2-2.5 বছর লেগে যায়। এখন বাস আসা শুরু হয়ে গেছে। আমরা অন্তত 4,000 বাসের অর্ডার দিয়ে দিয়েছি। আপনি খবরের কাগজে পড়ে থাকবেন, প্রতি সপ্তাহে 100, 150, 200 বাস এখন আসতেই ইলেকশন থাকছে। আসছে বলে বাসও আসছে, তাই না? না এমনটা নয়, এটা কোইন্সিডেন্স। হ্যাঁ, আগামী 3-4 মাসের মধ্যে সমস্ত 4,000 বাস চলে আসবে। আপনার আরও একটা প্রতিশ্রুতি, যার উল্লেখ জেপি নাড্ডা, যিনি ভারতীয় জনতা পার্টির নতুন সভাপতি হয়েছেন, উনি বলেছেন দিল্লিতে 30,000 বেড হসপিটালে দেবেন। আপনি এটার কথা দিয়েছিলেন। উনি বলছেন যে 5 বছরে 200 বেড কম হয়ে গেছে। না, এটা ভুল কথা বলছেন। ওটা অ্যাকচুয়ালি এরা কি জানেন তো, যা ইচ্ছে এরা সেটাই বলে দেন। ওদের ডেটাতে আপনি বিশ্বাস করবেন না। আমি ভাবলাম যে আপনি গুনে এসছেন কতগুলো রয়েছে। এরা কিছুই গুনে টনে না, শুধু মিথ্যে বলে। উনি তো বলছেন যে মিথ্যে বলার ব্যাপারে কেজরিওয়াল সবার আগে রয়েছে। তো আমি আপনাকে ইনভাইট করছি, আর আপনি অমিত শাহজিকেও আপনার চ্যানেলের মাধ্যমে লিখুন। আমি আর অমিত শাহজি স্কুলগুলোতে যাই, আর স্কুলগুলোর মাধ্যমে যেভাবে শিক্ষার বিপ্লব এখন দিল্লিতে এসেছে সেটা গোটা বিশ্ব দেখছে। কিন্তু আজ দিল্লির স্কুলগুলোতে যে পরিবর্তন এসেছে, এটা কিন্তু শুধু দেশ নয়, বিশ্বের কাছে একটা কেস স্টাডি। দিল্লির হেলথ সেক্টরে যে রিফর্ম এসেছে, মহল্লা ক্লিনিক তৈরি হয়েছে। মহল্লা ক্লিনিক দেখার জন্য কোফি আন্নান এসেছিলেন স্পেশালি ইন্ডিয়াতে। নরওয়ের ফর্মার প্রাইম মিনিস্টার এসেছিলেন দেখতে। ইউএন এটার ব্যাপারে বলেছে যে এটা খুব সুন্দর হয়েছে, মহল্লা ক্লিনিকে যে মডেল রয়েছে সেটা খুবই সুন্দর। তো গোটা বিশ্বের প্রশংসা করছে। প্রায় 2 কোটি মানুষের এখনো পর্যন্ত চিকিৎসা হয়েছে এখানে। 2 কোটি পেশেন্ট এখানে চিকিৎসা করিয়েছেন গত 5। তো ভালো জিনিসই হচ্ছে। ওটারও ভিডিও নাড্ডাজি আপলোড করেছেন। ওটাও ভুল করেছেন, ওটাও উনি বদমাইশি লোকজন করেছেন। বলছেন যে যেখানে মহল্লা ক্লিনিক রয়েছে সেটা হাইজেনিক নয়, ওর পাশে লোকজন ইউরিনেট করে, দুর্গন্ধ আসে। উনি যা করেছেন, প্রায় 1.5-2 বছর আগে কিছু মহল্লা ক্লিনিক তৈরি হয়ে গিয়েছিল। ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট তখনও হয়নি। ওই অ্যাপয়েন্টমেন্ট হতে 6-7 মাস লেগে গিয়েছিল। ততদিন ওগুলো খালি পড়েছিল। তাই ওই সময় একটুখানি, তো যখন ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল আর ডাক্তাররা বসা শুরু করলো, তখন ওগুলো রিফারবিশ করে দেওয়া হয়। এখন সব কটা চালু হয়ে গেছে। নাড্ডাজি তো হেলথ মিনিস্টারও ছিলেন, তাও এই ধরনের কথাবার্তা বলেন। উনি যেটা টুইট করেছেন, উনি লিখেছেন যে দিল্লিতে যে হসপিটাল রয়েছে সেখানে না সিটি স্ক্যান হয়, না এক্সরে মেশিন আছে, না অপারেশন হতে পারে, না ওষুধ আছে, না ব্যান্ডেজ করা যায়। তাহলে ওগুলো কিরকম হসপিটাল? চলুন আমার সঙ্গে, আমি আপনাকে দেখাচ্ছি। দিল্লির মধ্যে কেন্দ্র সরকারের হাসপাতাল রয়েছে, দিল্লি সরকারেরও হাসপাতাল রয়েছে। দুটোর মধ্যে একটাই তফাৎ রয়েছে। আপনি কি করে বুঝবেন এটা কেন্দ্র সরকারের নাকি দিল্লি সরকারের? আপনি কোনো একটা হাসপাতালে যান, যদি সেই হাসপাতালের মধ্যে সবকিছু ফ্রি থাকে, চিকিৎসাও, টেস্টও, ওষুধও ফ্রিতে পাওয়া যায়, তার জন্য জানলা খোলে, তাহলে বুঝবেন এটা দিল্লি সরকারের। যদি ওই হাসপাতালে চিকিৎসার জন্য টাকা লাগে, টেস্টেরও আর ওষুধেরও, আর যদি জানলা না খোলে, ওষুধও যদি না পাওয়া যায়, তাহলে বুঝবেন এটা কেন্দ্র সরকারের। কিছু লোকের ভিডিওয়ে লোকজন বলছেন যে হসপিটালে গেলে ডাক্তাররা বলেন যে ওষুধই নেই। না, এমনটা নয়, এমনটা হতেই পারে না। আমি পার্সোনালি অ্যাজ চিফ মিনিস্টার প্রতি সোমবারে 11টার সময় আমার কাছে রিপোর্ট আসে। দিল্লি সরকারের প্রতিটা হাসপাতালের ওষুধের স্টেটাস আসে, কোন হাসপাতালে কোন ওষুধ অ্যাভেলেবেল রয়েছে আর কোন ওষুধ নেই। যেই ওষুধ অ্যাভেলেবেল থাকে না সেটা আমি আনানোর ব্যবস্থা করি। আচ্ছা, আপনার ম্যানিফেস্টোতে ইলেকট্রিসিটি বিলের একটা প্রতিশ্রুতি রয়েছে, এটা আমি পড়েছি। আপনি লিখেছেন যে আম আদমি পার্টি যদি সরকার গঠন করে তাহলে সবার ইলেকট্রিসিটি বিল অর্ধেক হয়ে যাবে। বিদ্যুৎ ফ্রি হয়ে গেছে। কার কার ফ্রি বিল আসে? ফ্রি হয়ে গেছে বিদ্যুৎ সবার? না,
200 ইউনিট পর্যন্ত ফ্রি রয়েছে। হ্যাঁ, আজ দিল্লিতে প্রায় 72% মানুষের বিদ্যুতের বিল জিরো আসছে। দেখুন মনোজ তিওয়ারি যখন এসেছিলেন তো উনি এই বিল দিয়ে গেছেন। একটা দুটো আমি রেখে দিয়েছি, অনেকগুলো ছিল ওনার কাছে। 35 ইউনিট বিদ্যুৎ পুড়েছে, কিন্তু পুরো 40 টাকা বিল এসেছে। এখন এটা নকল তো হতে পারে না, কারণ পেছনে আপনার ছবি ছাপা রয়েছে। দ্বিতীয়টারও পেছনে আপনার ছবি ছাপা আছে। আচ্ছা, এতে হয়তো একাত্রা কোনো অ্যাবারেশন হবে, আদারওয়াইজ এখানে সব মানুষ যারা বসে আছেন তারা সাক্ষী, দিল্লির জনগণই বলবেন যে জিরো বিল আসছে। যদি আপনি এটার আমাকে ফটোকপি দেন আমি চেক করাবো। তো এরকম অনেক বিল উনি এনেছিলেন, এত বিল ছিল ওনার কাছে, সেখান থেকে দুটো আমি চুপিসারে রেখে দিয়েছি। না, হতে পারে কোনো একটা সিরিজের মধ্যে কোনো অ্যাবারেশন হয়ে গেছে, আমি চেক করি। আমি আপনাকে এইসব বিল পাঠিয়ে দেব। এবার জলের প্রশ্নে আসি। আপনি বলেছেন যে এবার সবাই সস্তায় জল পাবেন, কিন্তু সবাই তো পাননি। 20,000 লিটার পর্যন্ত জল ফ্রি রয়েছে। এখন এই জলের ব্যাপারে অমিত শাহজি কি বলেছেন জানেন আপনি? কি? উনি বলেছেন যে 31টা শহরে জলের স্যাম্পল নেওয়া হয়েছে, সব থেকে খারাপ জল দিল্লির বেরিয়েছে, সবার নিচে। এতে যখন আমরা টেক ওভার করেছিলাম, দিল্লির মধ্যে জলের সেক্টর সব থেকে খারাপ ছিল। 70 বছরের মধ্যে ওনারা সব গন্ডগোল করে রেখেছিল। আমরা লিস্ট বানাই সমস্ত এলাকার যেখানে যেখানে জল খারাপ আসছিল। 2300 এরকম এলাকা বেরোয়, 2300 যেখানে খারাপ জল আসছিল। কোথাও সিভারের সঙ্গে মিক্স হচ্ছিল, কোথাও জলের পাইপলাইন লিক করছিল, কোথাও জলের লো প্রেশার ছিল। আমরা 2300-র মধ্যে বেশিরভাগই সব ঠিক করে দিই, পাইপলাইন চেঞ্জ করে দিই, সব কিছু করে দিয়েছি। এখন 125টা মতো পড়ে রয়েছে যেখানে এখনো জল খারাপ আসছে। ওই 125টা জায়গাও আমরা ঠিক করাচ্ছি, ওই সব কিছুরও স্ট্যাটাস রয়েছে আমাদের কাছে। 1 থেকে 1.5 বছরের মধ্যে ওই 125টা জায়গাও ঠিক হয়ে যাবে, আর সমস্ত দিল্লি পরিশ্রুত জল পাবে। তো আর উনি যদি গোটা দিল্লির মধ্যে থেকে মাত্র 11টা স্যাম্পল নিয়েছিলেন, যদি আপনি বেছে বেছে 11টা স্যাম্পল নেন ঠিক যেখান থেকে খারাপ জল আসছে, তাহলে আপনি একটা স্কেয়ার ক্রিয়েট তো করবেন। দেখুন আপনার যেটা প্রতিশ্রুতি ম্যানিফেস্টোতে ছিল, 5 বছরের মধ্যে সবাইকে 24 ঘন্টা তো সম্ভব নয়, অন্ততপক্ষে প্রতি ঘরে 2 ঘন্টা জল তো অবশ্যই আসবে, আর পরিষ্কার জল আসবে। 2 ঘন্টা জল আসছে, আর পরিশ্রুত জল যেটা আমি 2300 বলেছিলাম তার মধ্যে 125টা শুধু বাকি, সেটাও আমি 1-1.5 বছরের মধ্যে ঠিক করে দেবো। কিন্তু আপনি বলছেন ওরা সব গন্ডগোল পাকিয়ে গেছে। গন্ডগোল কে পাকিয়েছে? অমিত শাহজি স্পিচ আমি শুনছিলাম, উনি বলছিলেন যে দিল্লির জল বোর্ড, প্রথমে ওখানে 22 কোটি টাকার ঘাটতি ছিল, যবে থেকে অরবিন্দ কেজরিওয়াল চেয়ারম্যান হলেন 800 কোটি টাকার ঘাটতি হয়ে আমি গেল। জানি না কোথা থেকে এই সব ফিগার উনি জোগাড় করেন। ভগবানই হলো ওনার ফিগারের মালিক, ওনার কথায় বিশ্বাস করবেনই না। মানে ভারতীয় জনতা পার্টি হলো মিথ্যে কথার ফ্যাক্টরি। আচ্ছা, এই কথাটাকে ঠিক যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দিল্লিতে 10 থেকে 15 লক্ষ সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবেন? আমি কথা দিয়েছিলাম গোটা দিল্লিতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবো। সিসিটিভি ক্যামেরা লাগানো শুরু হয়ে গেছে, 1.5 লক্ষ লাগানো হয়ে গেছে, 1.5 লক্ষ আরও লাগানো হচ্ছে। তো টোটাল 3 লাখের অর্ডার হয়ে গেছে, কিন্তু নম্বরের দিকে আমি যাচ্ছি না। গোটা দিল্লিতে কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য 30 লক্ষ ক্যামেরার দরকার পড়লে 30 লাখই লাগবে, কিন্তু দিল্লির প্রতিটা জায়গা সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেবে। আরও একটা ভালো কথা হলো, যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে সেখানে ক্রাইম রেট অনেকটাই কমে গেছে। আর খুবই অ্যানেকডোটাল আমি শুনতে পাচ্ছি, অনেকেই বলছেন আমাদের গলিতে মদ খেয়ে কিছু লোক বদমাইশি করতো, কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানোর পর তাদের দেখা যায় না। যারা জুয়া খেলতো তাদের আর দেখা যায় না। তো এইভাবে অনেক ইমপ্রুভমেন্ট আসছে ল অ্যান্ড কিন্তু অর্ডার। আজ আমি বিজেপি নেতাদের ভাষণ শুনলাম, সবাই এটা বলছেন ওই যে 1.5 লক্ষ সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি আপনি করছেন, তার মধ্যে 1,25,000 তো মোদিজি লাগিয়েছেন। মানে এরকম লোকও রয়েছে, মানে মানে যে কোনো জিনিসের ক্রেডিট নিয়ে যাবে। আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই কিছুদিন আগে অমিত শাহজি লাজপত নগরে আসেন। লাজপত নগরে স্টেজ থেকে বলেন যে কেজরিওয়াল বলেছেন যে আমি দিল্লিতে সিসিটিভি ক্যামেরা লাগাবো 15 লাখ, যেটা আপনি বলেছেন 15 লাখ সিসিটিভি ক্যামেরা লাগাবো। আমি দূরবীন নিয়ে ঘুরছি, একটাও ক্যামেরা দেখতে পাইনি। যখন 1.5 লাখ সিসিটিভি ক্যামেরা রয়েছে আপনাদের এলাকায়, রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে, 1.5 লাখ লাগানো হয়ে গেছে, কোনো এলাকায় রয়েছে, কোথাও কোথাও এখনো লাগেনি, তবে সবে 1.5 লাখ বসেছে। বাই চান্স দেখা গেল, 1 মিনিট, বাই চান্স দেখা গেল যে স্টেজ থেকে উনি বলছেন তার উপরে 3টে সিসিটিভি লাগানো রয়েছে।
ওখানকার RW এত রেগে গিয়েছিল, উনি ওখানকার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং করে পরের দিন অমিত শাহকে পাঠিয়ে দিয়েছিলেন, যেখান থেকে আপনি বক্তব্য রাখছিলেন ওখানেই 3টে ওটার সিসিটিভি ব্যাপারে ক্যামেরা উনি রয়েছে। বলছেন যে এইসব মোদিজি যে টাকা দিয়েছিলেন সেই টাকায় লাগানো না, হয়েছে। মোদিজি আজ পর্যন্ত একটা টাকাও দেননি সিসিটিভি ক্যামেরার জন্য। আমরা চেয়েই যাচ্ছি। আমরা বলেছি আমাদের দিল্লিতে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, আপনি নির্ভয়া ফান্ড থেকে দিন, উনি দেননি। আমরা বলি যে আমরা বাসে ক্যামেরা লাগাবো, নির্ভয়া ফান্ড থেকে দিন, উনি দেননি। 1 টাকাও উনি দেননি, একটা ক্যামেরাও উনি লাগাননি। কিন্তু এখনো তো খুব একটা দেরি হয়নি। আমরা তো 3 লাখ ক্যামেরা লাগিয়েছি, উনি 3 লাখ লাগিয়ে দিন। একসঙ্গে মিলেমিশে কাজ করি। দিল্লি আমাদেরও, দিল্লি ওনাদেরও। দিল্লি কিন্তু সবার। দিল্লির ভালো করাটা আচ্ছা, আমাদের। সিসিটিভি ক্যামেরা আপনি যতটা চেয়েছিলেন ততগুলো লাগাতে পারেননি। না, সেই রকম নয়। আমি বলেছি গোটা দিল্লিতে যতগুলো দরকার 3 লক্ষ লাগানোর পর আমরা আইডেন্টিফাই করব কতগুলো এলাকায় বাকি রয়েছে। সেই জায়গায় আরো লাগিয়ে তাহলে দেব। এই 10 লক্ষ 15 লক্ষের ফিগারগুলো কোত্থেকে আমি জানি এলো? না এগুলো কোত্থেকে আসছে। ওনাকেই জিজ্ঞেস করুন, পরের বার ওনাকেই ডাকবেন আপকি আদালতে। উনি তো এটাও বলেছিলেন যে আপনি ওয়াইফাই এর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমিও গত ভোটের সময় হোর্ডিং দেখেছিলাম গোটা দিল্লিতে ওয়াইফাই ফ্রিতে পাওয়া যাবে। লাগানো শুরু হয়ে গেছে। বড্ড দেরিতে শুরু হলো। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। এত কাজের জন্য 5 বছর তো লেগেই যায় কাজ করতে। লাগানো শুরু হয়ে গেছে আর খুব দ্রুত সেটা কমপ্লিটও হয়ে যাবে। বহু এলাকায় ওয়াইফাই লাগানোও হয়ে গেছে। আর একটা ব্যাপার আছে, ইলেকশনে যেটার ইস্যু হয়নি কিন্তু যেটা দিল্লির জনগণকে হার্ট করে তা হলো দিল্লির পলিউশন, দিল্লির বাতাস। দিল্লির বাতাসে বিষ রয়েছে আর মানুষের এটা কষ্ট হয় যে 5 বছর আপনার সরকার রয়েছে আর পলিউশনের জন্য আপনি কিছুই করেননি। করেছি। আমি আপনাকে একটু ডেটা দিচ্ছি। যখন আমাদের সরকার তৈরি হয়েছিল সেই থেকে 2015 থেকে 2019 অবধি দিল্লিতে পলিউশন 25% কম হয়ে গেছে। আমরা তাতে স্যাটিসফাইড নই। কিন্তু ভালো কথা হলো পলিউশন আর বাড়েনি, বরং বেড়ে যাওয়ার বদলে আগের থেকে অনেকটা কম হয়েছে। কম কেন হয়েছে তার 3-4 বড় কারণ রয়েছে। একটা কারণ হলো প্রথমে দিল্লিতে বড্ড বিদ্যুৎ চলে যেত, পাওয়ার কাট বড্ড বেশি হতো। আপনি হয়তো সেটা দেখেছেন, হন্ডার জেনারেটর লাল রঙের হ্যাঁ, সব জায়গায় 6 লাখের কাছাকাছি জেনারেটর ছিল। ওই সবগুলো এখন রিডান্ডেন্ট হয়ে গেছে। দিল্লিতে এখন 24 ঘন্টা বিদ্যুৎ থাকে। এতে এক তো পলিউশন অনেক কম হয়ে গেছে, দ্বিতীয়ত সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি ক্রেডিট দিচ্ছি যেখানে ক্রেডিট দেওয়ার আমি ওদের ক্রেডিট দিই। সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্ট ওয়েস্ট পেরিফেরাল ওয়ে তৈরি করেছে। দিল্লির চারপাশে এক ধরনের রিং রোড তৈরি করেছে। তো আগে একটা স্টেট থেকে অন্য স্টেটে, মানে ইউপি থেকে হরিয়ানা, হরিয়ানা থেকে ইউপিতে ট্রাক যেত। সেখানে প্রায় 40 থেকে 50 হাজার ট্রাক রোজ রাতে প্রবেশ করত। ওরা এখন বাইরে দিয়ে প্রবেশ করে, আর তাতেও পলিউশন কম হয়েছে। দিল্লির মধ্যে আমরা প্রচুর গাছ বসিয়েছি। প্রায় 1100 একর জমিতে অ্যাডিশনাল আমরা গাছ বসিয়েছি। সেটার অনেক বেশি প্রভাব পড়েছে। তো এই ধরনের অনেক স্টেপ আমরা নিয়েছি, কিন্তু এখন আরো অনেক ধরনের স্টেপ নিতে হবে। আগামী 5 বছরে পলিউশন আরো কম করতে হবে। একটু মজা করে মানুষ বলে যে যখন কেজরিওয়াল এসছিলেন তখন উনি নিজে কাশতেন আর 5 বছরে গোটা দিল্লি না, কাশছে। এমনটা নয়। একটু কাশি, 25% কাশি কম করেছি। সবার 25% কাশি কম করিয়ে দিয়েছি। ঠিক আছে, জনগণের মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করতে চান। আমি এটা জিজ্ঞেস করতে চাইছি, যবে থেকে আপনার সরকার এসেছে দিল্লিতে ইলেকট্রিসিটি ফ্রি হয়ে গেছে, ওয়াটার, জলও ফ্রি হয়ে গেছে, আর বাসের মধ্যে ট্রান্সপোর্টেশনও আপনি খুবই নমিনাল করে দিয়েছেন। তো অন্য স্টেটের লোকজনরা এখানে চলে আসবেন দিল্লিতে আর বসতি করে ফেলবে, লোক এখানে থাকতে শুরু করে দেবে। এমনিতেই এত পপুলেশন রয়েছেন, আরও লোক চলে এলে কন্ট্রোল কিভাবে করবেন? তার মানে হলো যে যদি দিল্লিতে বেশি লোক এসে যায় তাহলে দিল্লিকে ভালো বানানো যাবে না। দিল্লি দিলওয়ালো কি হ্যায়। দিল্লি হলো দেশের প্রাণ, আর গোটা দেশের মানুষকে আমি দিল্লিতে স্বাগত জানাই। দিল্লি হলো মিনি ইন্ডিয়া। একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা ব্রেক নিয়ে নেবো আর ব্রেকের পর আপকে আদালতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সওয়াল জবাবের আরও একটা পর্ব। একটা চিঠি মনোজ তিওয়ারি লোকজনকে লিখেছেন, তাতে লেখা রয়েছে 40,000 বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে আর এরকম 2 লক্ষ বাড়ি 2022-এর মধ্যে তৈরি হয়ে যাবে। কোথায় শুরু করেছে সেটা দেখিয়ে দিক আমাকে। কাল নিয়ে চলুক মনোজ তিওয়ারি, কোথায় বাড়ি তৈরি করেছে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপরে অভিযোগ হলো যে উনি নিজের লড়াইয়ের চোটে জনগণের ক্ষতি করে ফেলেছেন। কেজরিওয়ালজি, বিজেপির সমস্ত লোকজন বলছে যে 4-4.5 বছর ধরে আপনি শুধু কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করেছেন।
আর সেই ঝগড়ার জেরে দিল্লির জনগণের ক্ষতি হয়েছে। ওরা বলছে যে বুড়ে বিতে 5 সাল, জলদি নিকাল লো কেজরিওয়াল। জনগণ তো কাজে খুব খুশি, দিল্লি সরকারের কাজে। আর আমি তো এটা বলবো, যে রকম বৈপ্লবিক কাজ শিক্ষাক্ষেত্রে, স্কুলে, হাসপাতালে, বিদ্যুৎ ক্ষেত্রে, জলের ক্ষেত্রে, অন্ততপক্ষে 4টে ক্ষেত্রে যে বৈপ্লবিক কাজ হয়েছে, 70 বছরের ভারতের ইতিহাসে কোনো রাজ্যে এইরকম বৈপ্লবিক কাজ আজ পর্যন্ত হয়নি। দিল্লির মানুষ খুব খুশি। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। মনোজ তিওয়ারি বলেছেন যে গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের ছিল, আর আপনি সেটা চালু হতে দেননি, আর সেই কারণে এক বছরে 3623 জন ঘরহীন মানুষের মৃত্যু হয়েছে। না, এটা ভুল কথা। এমন কোনো প্রধানমন্ত্রী যোজনা নেই যেখানে গৃহহীনদের বাড়ি দেওয়া হয়। উনি মিথ্যে কথা বলছেন। আর ওনারা যে যোজনা আর আমাদের যে যোজনা, তার মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, যে আমরা দিল্লি সরকারের একটা যোজনা রয়েছে ঝুপড়িবাসীদের বাড়ি করে দেওয়া, যারা ঝুপড়িতে থাকেন তাদের বাড়ি করে দেওয়া। ওনাদেরও যোজনা রয়েছে ওদের বাড়ি করে দেওয়ার। আমাদের যোজনার জন্য যে ইনিশিয়াল অ্যামাউন্ট পে করতে হয় সেটা খুবই কম, ওরা যে টাকা চাইছে সেটা খুবই বেশি। তো আমরা বলেছিলাম যদি এই টাকাটা কম করে দেন তাহলে আমরা আপনাদের যোজনা চালু করে দেবো। তো ওরা রাজি হয়নি, না, তাই আপনি আমরা বলছেন আমাদের ওনাদের যোজনা এরকম চালু করি। যোজনা নেই, কিন্তু ওই যোজনার পুরো ডিটেল তো ওনারা দিয়েছেন, একটা ফর্মও রয়েছে, উনি যেখানে ঝুপড়িতে ঝুপড়ি বিলোচ্ছেন, সেখানেই বাড়ি। যেখানে ঝুপড়ি সেখানে বাড়ি, তাই তো? হ্যাঁ। গৃহহীনদের নয় তো? দুটো আলাদা জিনিস কিন্তু। হোমলেসদের জন্য নয়, হোমলেসদের জন্য নাইট শেল্টার হয়। নাইট শেল্টার আমরা প্রচুর তৈরি করেছি। আমাদের সরকার গঠনের আগে 70-80টা নাইট শেল্টার ছিল, এখন 300 থেকে 400-র কাছাকাছি নাইট শেল্টার হয়ে গেছে। তো আজ আপনার হয়তো মনে আছে রজতজি, আমাদের প্রথমে আগে প্রতি বছর শীতকালে আদালত কত বকাবকি করতো দিল্লি সরকারকে, কত মানুষের রাস্তায় শোয়ার কারণে মৃত্যু হতো। গত 3-4 বছরে আপনি একটা মৃত্যুর খবরও শোনেননি। আদালতের কোনো বকা শুনতেই হয়নি। উল্টে আদালতে কিছু রিটায়ার্ড জাজেস আমাদের নাইট শেল্টার দেখার জন্য এসেছিলেন, আর ওনারা খুব প্রশংসা করেছেন যে নাইট শেল্টারের ভিতর সেই সব মানুষরা রয়েছেন যারা ভোটও দেন না। আমরা ভোট ব্যাংকের জন্য কাজ করছি না, তো তাদের জন্য আমরা নাইট শেল্টারের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, তার প্রশংসা করেছেন। ইনফ্যাক্ট প্রতি বছর মিডিয়া পর্যন্ত গিয়ে কিন্তু দেখে আসে। দ্বিতীয়ত ঝুপড়িবাসী যারা রয়েছেন তাদের জন্য আমরাও যেখানে ঝুপড়ি সেখানে বাড়ি প্রকল্প করেছি, ওদেরও রয়েছে। তফাৎ এটাই যে ইনিশিয়াল অ্যামাউন্ট আপফ্রন্ট যেটা দিতে হয় সেটা বড্ড বেশি, আর আমাদের অনেকটাই কম। আমরা বলেছি কম করতে, আমরা লাগু এই করব। ব্যাপারে তো ওনারা বলেছেন এই যে দখলীকৃত কলোনি রয়েছে, বেআইনি কলোনি রয়েছে, যাদের মালিকানা দেওয়ার কথা ছিল, কচ্চি কলোনি। হ্যাঁ, তো 2 বছর ধরে কেজরিওয়াল জির থেকে তার নকশা চেয়ে যাচ্ছেন, কোথায় কোথায় কলোনি রয়েছে উনি দিচ্ছেন। হ্যাঁ, এটা আপনি ভালো করেছেন জিজ্ঞেস করে, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আজ। কচ্চি কলোনিতে মানুষের 2 ধরনের ডিমান্ড রয়েছে। এক হচ্ছে ওখানে ওদের জন্য কাজ করা হোক, গলি, নালা, রাস্তা, নিকাশি, জলের পাইপলাইন, এই 5টা কাজ ওখানে হবে। 70 বছর ধরে এই কচ্চি কলোনিগুলোতে নরকের জীবনযাত্রা ছিল। রাস্তা তৈরি হয়নি, গলি তৈরিই হয়নি, জলের নিকাশি নেই, বর্ষার সময় বাড়ির বাইরে বেরোনো মুশকিল ছিল। যতগুলো সরকার এসেছে সবাই বলতো যে ফান্ড নেই বা আইন অ্যালাউ করবে না। আমরা ক্ষমতায় আসার পর থেকেই কচ্চি কলোনিগুলোতে কাজ করা শুরু করে দিই। 1797-এর মধ্যে 1281টা কলোনিতে আমি রাস্তা বানিয়ে দিয়েছি, নালা বানিয়ে দিয়েছি, গলি বানিয়ে দিয়েছি, জলের পাইপলাইন বসিয়ে দিয়েছি, নিকাশির পাইপলাইন বসিয়ে দিয়েছি। এই 5টা কাজ 1281টা কলোনিতে কমপ্লিট করা হয়েছে। এখন এদের রেগুলারাইজেশনের ব্যাপার। আমাদের সরকার এসেই 12ই নভেম্বর 2015-তে ক্যাবিনেটে প্রস্তাব করে কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেয়, তো এগুলো পাকা বাড়ি করে দেওয়া হয়। কেন্দ্র সরকার 12ই নভেম্বর 2015 থেকে আজ পর্যন্ত বসেই ছিল, ভোটের অপেক্ষা করছিল। যেমন এর আগে কংগ্রেস ভোটের আগে সব প্রতিশ্রুতি দিত, আর এখন এরাও ভোটের আগে এসে বলতে থাকে এবার আমরা পাকা করে দেব, এবার আমরা রেজিস্ট্রি করে দেব। জানেন কি, ওরা বলছে যে এতে 40 লক্ষের উপকার হবে। 40 লাখ মানুষের মধ্যে কতজনকে ওনারা এখনো পর্যন্ত রেজিস্ট্রি দিয়েছেন? 20 জনকে। আর সেই রেজিস্ট্রিটাও একটু শুনে নিন। 20 জনকে রেজিস্ট্রি দিয়েছে, তাও জাল রেজিস্ট্রি দিয়েছে। জাল কেন? চাষের জমির উপর বাড়ির রেজিস্ট্রি করে দিয়েছে। যদি কেউ আদালতে যায় তো তার বাড়িও সিল হয়ে যাবে যাকে রেজিস্ট্রি দেওয়া হয়েছে, সেও বেচারা মারা কিন্তু যাবে। ওনারা বলছেন যে কেজরিওয়াল জি যদি আমাদের সময় মতো নকশা দিয়ে দিতে। হ্যাঁ, নকশার ব্যাপারটাও আমি বলছি। ওরা বলছে যে স্যাটেলাইটের নকশা আমাদের 12ই নভেম্বর যখন আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম 2015-তে, আমরা সমস্ত স্যাটেলাইটের নকশা ওদের পাঠিয়েছিলাম। GSDL এর সমস্ত নকশা আমাদের। ওরা স্যাটেলাইটের নকশা দেখে বলে এই স্যাটেলাইটের নকশা চলবে না, আপনারা ফিজিক্যাল ম্যাপ তৈরি করুন।
ফিজিক্যালি মাপ নিয়ে তারপর আবার পাঠান। এবার 1797 কলোনির ফিজিক্যাল মাপ নিতে সময় লাগবে, তারপরে আমরা মাপঝোপ চালু করি, তাতে টাইম লাগে। আর এখন ওরা বলছে যে না, স্যাটেলাইটের নকশা দেখেই কাজ হবে। তো এটা তো 4 বছর আগেই করতে পারতেন। দেখুন, একটা চিঠি মনোজ তিওয়ারি মানুষের জন্য লিখেছেন, তাতে লেখা রয়েছে যে 40,000 বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে, আর এরকম 2 লক্ষ বাড়ি 2022-এর মধ্যে তৈরি হয়ে যাবে। যেখানে ঝুপড়ি সেখানেই বাড়ি, আর ওই বাড়িতে গ্যাস থাকবে, বিদ্যুৎ থাকবে, জলও থাকবে। ওটা কোথায় চালু হয়েছে উনি একটু দেখিয়ে দিক। একটাও বাড়ি তৈরি হচ্ছে না, একটাও বাড়ি, সব মিথ্যে কথা। আমাকে নিয়ে চলুন মনোজ তিওয়ারি, কোথায় বাড়ি তৈরি করছে একটু দেখি। একটা যোজনা কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত। হ্যাঁ, এতে অভিযোগ রয়েছে যে দিল্লির 1.5 কোটি মানুষকে আপনি আয়ুষ্মান ভারতের ফায়দা নিতে দেননি। আজ আপনার চ্যানেলে ডিসাইড হয়ে যাবে আয়ুষ্মান ভারত লাগু হওয়া উচিত নাকি উচিত নয়। আপনি বললে লাগু করে দেবো, আপনি যদি মানা করেন তাহলে করব না। দিল্লি সরকারের একটা স্বাস্থ্য যোজনা রয়েছে। ওই স্বাস্থ্য যোজনার সাহায্যে দিল্লির সমস্ত মানুষ, ধনী হোক বা গরিব, সবাই দিল্লি সরকারের সমস্ত হাসপাতালে, সমস্ত মহল্লা ক্লিনিকে, সমস্ত পলিক্লিনিকে সমস্ত চিকিৎসা একেবারে ফ্রি। ওষুধ বিনামূল্যে, টেস্ট বিনামূল্যে, সার্জারি বিনামূল্যে, সব কিছু বিনামূল্যে। সে 10 লাখ টাকার অপারেশনই হোক বা 20 লাখ টাকার অপারেশনই হোক, সব কিছু বিনামূল্যে করে দিয়েছি, ধনী ব্যক্তিরও গরিবেরও। এটা দিল্লি সরকারের যোজনা। এখন কেন্দ্রীয় সরকার একটা যোজনা এনেছে, তাতে বলছে যে আমরা ইন্স্যুরেন্স দেব। একটা পরিবারকে 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স। যদি আপনার 6 লক্ষ টাকার বিল আসে, পুরো পরিবারের কারোর একজনেরও 6 লক্ষ টাকার বিল এলে সেটা রিইম্বার্স হবে না। আর 5 লক্ষ টাকার এই যে ইন্স্যুরেন্স, সেটা কিন্তু সবাই পাবে না। যার কাছে স্কুটার আছে সে পাবে না, যার কাছে মোটরসাইকেল আছে সে পাবে না, যার কাছে মোবাইল ফোন আছে সে পাবে না, যার বাড়িতে ফ্রিজ রয়েছে সে পাবে না, যার পুরো পরিবারের ইনকাম 10,000 টাকারও বেশি সে কিন্তু পাবে না। কেউ কি বাদ পড়লো বলুন আমায়? আমি আজকের ফিগার বের করেছি, এই কিছুক্ষণ আগেকার। ই কার্ডস ইস্যু করা হয়েছে 12 কোটি 1,95,000 মানুষের। 31শে জানুয়ারি অবধি ই কার্ডস আয়ুষ্মান ভারতে করা হয়েছে, ইউজ করা হয়েছে, ইস্যু করা হয়েছে। হ্যাঁ, ইস্যু করা হয়েছে। 21,214টা হসপিটাল রয়েছে যেগুলো এমপ্যানেল রয়েছে, যেখানে চিকিৎসা হতে পারে 5 লাখ অবধি। আর আজ সন্ধে অবধি 62,97,000 পেশেন্টকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আর এর ওপর সরকার 9,205 কোটি টাকা খরচা করেছে। আর এর আসল ব্যাপারটা আমি আপনাকে, তাহলে এর মানে স্কিমে কিছু তো রয়েছে। আমি আপনাকে বলছি এই সমস্ত ফিগারের আসল ব্যাপারটা। উত্তরপ্রদেশে আয়ুষ্মান ভারত লাগু রয়েছে, ওখান থেকে মানুষ চিকিৎসা করাতে দিল্লি আসে। হরিয়ানাতে আয়ুষ্মান ভারত লাগু রয়েছে, ওনারাও চিকিৎসা করাতে দিল্লিতে আসেন। তাহলে এই যোজনাতে আমি বলছি এই যোজনাতে কার্ড পাওয়া যায়, চিকিৎসা পাওয়া যায় না। চিকিৎসা করার জন্য আপনাকে হাসপাতাল খুলতে হবে সারা দেশে, আপনাকে ক্লিনিক খুলতে হবে। এই যে ফিগার রয়েছে আয়ুষ্মান ভারতের 21,214টা হসপিটাল রয়েছে, এতে এমপ্যানেল রয়েছে, আর 62 লাখ মানুষের চিকিৎসা হয়েছে। আয়ুষ্মান ভারত হলো এই সরকারের সবথেকে বড় একটা স্ক্যাম। জাল চিকিৎসা করা হচ্ছে, যে রেট হাসপাতালকে দেওয়া হচ্ছে হাসপাতাল ওই রেটে চিকিৎসা করতে রাজি নয়। জাল কাগজ বানানো হচ্ছে, জাল পেশেন্ট দেখানো হচ্ছে, মানুষের চিকিৎসা হচ্ছে না। যদি চিকিৎসা হতো তো উত্তরপ্রদেশের মানুষ চিকিৎসা করাতে দিল্লি আসতো না। আমাদের গুরু তেগ বাহাদুর হাসপাতাল রয়েছে, তাতে ইউপি দিল্লি বর্ডারের উপর, ওখানে 80% রোগী উত্তরপ্রদেশের। আমাদের কোনো সমস্যা নেই, আমরা সবার চিকিৎসা করব। দিল্লি দিলওয়ালো কি হ্যায়, গোটা দেশ থেকে যেই আসুক তার চিকিৎসা আমরা করব। যদি আয়ুষ্মান ভারত সাকসেসফুল হতো এই লোকগুলোর দিল্লি আসার দরকারই পড়তো না, ওরা ওখানেই চিকিৎসা করিয়ে নিতেন। না, দিল্লিতে তো আপনি বাড়ি, বিদ্যুৎ, জল বিনামূল্যে দিলে আসবে তো নিশ্চয়ই। না, আমি চিকিৎসা করানোর কথা বলছি। না দেখুন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আয়ুষ্মান ভারত থেকে যদি চিকিৎসা হয় সেটা হোক, আপনার আমি তো সেটাই বলছি, চিকিৎসা হয় সেটাও হোক, কিন্তু মানুষের চিকিৎসা হওয়াটা দরকার। আমি এটাই ওনাদের প্রপোজাল পাঠিয়েছিলাম যে দুটোই লাগু করা হোক। ওনারা বললেন না, হয় এটা হবে তা না হলে এটা হবে। তো আমাদের স্কিম যেটা রয়েছে সেটা সবার উপরেই প্রযোজ্য, কিন্তু সবার প্রতি। তাতে কোনো ইনকাম লিমিট নেই, তাতে কোনো ধরনের ট্রিটমেন্টের লিমিট নেই। 2 কোটি মানুষের উপর যে স্কিমটা লাগু হয়েছে সেটা বাদ দিয়ে আমি কিভাবে 1 লাখ মানুষের স্কিমকে ইমপ্লিমেন্ট করব? কিন্তু এটাও তো দেখুন, 1 বছরে প্রায় 9,000 কোটি টাকা মানুষ চিকিৎসার জন্য পেয়েছে। এটা তো আপনাকে বললাম যে এটা খুব বড় একটা স্ক্যাম রজতজি, আর এটা নিয়ে অনেকবার খবরের কাগজে ছাপাও হয়েছে যে জাল পেশেন্ট আসছে, জাল কাগজ বানানো হচ্ছে, জাল চিকিৎসা হচ্ছে। যেটা রয়েছে, দেখুন যত স্ক্যাম হয় সব কম্পিউটারেই করা হয়। যেমন মহল্লা ক্লিনিকের যে স্কিম আছে তাতে তো বড় বড় রোগ,
ক্যান্সার, হার্টের রোগ, তার তো চিকিৎসা হতে না, পারবে না। তার জন্য আমাদের দিল্লি সরকারের 35টা বড় হাসপাতাল রয়েছে। জিবি পান্ত আমাদের রয়েছে, ওখানে হার্টের চিকিৎসা হয়, আর নার্ভাস সিস্টেমেরও ওটা নিয়ে তো ফর্মার হেলথ মিনিস্টার বলেছেন যে ওখানে না সিটি স্ক্যান হয় না সবকিছু অন্য হয়। আপনি কিছু। চলুন আমার সঙ্গে, ওখানে খুব ভালো চিকিৎসা হয়। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? স্যার আমি এটা জিজ্ঞেস করতে চাই, আমরা ট্যাক্স পেয়ার হচ্ছি, আর আমাদের ট্যাক্স পেয়ারদের যে টাকা আপনারা যেভাবে নানান স্কিম বের করে খরচ করছেন, ফ্রিবিজ। হ্যাঁ, ফ্রি এর এই যে সিস্টেম, তো এটা দিল্লিতে সবাই পাচ্ছে না। যেমন আপনি 200 ইউনিট ফ্রি এর যে সিস্টেম বানিয়েছেন, তো এই 200 থেকে বেশি 500 ইউনিট কারোর ইউজ হয়, তো বিলে তো দেখানো দরকার আপনার 200 ইউনিট মানে শেষ হয়ে গেছে আর 300 ইউনিটের দাম দিতে না, হবে। না, তাহলে না, সে পুরো 500 বিল দিতে হয়। যারা 200-র মধ্যে রয়েছেন তারা আগে কখনো 200 ইউনিটে দাম দিতেন না। আপনি 200 ইউনিটে যাদের ফ্রি করেছেন তাদের আগে দামই দিতে হতো না, কারণ না, না, এরকমটা ওনাদের নয়। মানে ওখানে আজ মানে দিল্লির যা অবস্থা, মানে 5 বছর আগে দিল্লিতে যা ঝুপড়ি ছিল এখন আরো বেড়ে গেছে। স্যার রাস্তা একবার আগে ওনার যে উত্তরটা শুনে অবস্থায় নিন। ছিল না, আচ্ছা, বলুন, সেটা বলুন। এই 5 বছর পরেও একই অবস্থায় রয়ে গেছে আর কি। হ্যাঁ। ট্যাক্স পেয়ার যারা রয়েছেন তারা কি রিলিফ পাচ্ছেন, মানে এই সরকার থেকে রিলিফ পাচ্ছেন? কারণ আপনার 5 বছর তো বেশ ভালোই ওনার কেটেছে। মূল প্রশ্ন এবার হলো আপনি ট্যাক্স বলুন, আমরা দিই এটা কিন্তু সুবিধে অন্য কেউ ভোগ করছে, তাহলে ট্যাক্স পেয়ার হয়ে লাভ কি? প্রথম কথা, 200 ইউনিট সবার জন্যই ফ্রি। যদি আপনি গ্রেটার কৈলাসে থাকেন আর আপনার বিদ্যুৎ 200 ইউনিটের কম পড়ে, আমার কাছে এরকম অনেক কেস রয়েছে যেখানে স্বামী স্ত্রী থাকেন, তারা বয়স্ক, বিল 200 ইউনিটের কম আসছে, কিন্তু গ্রেটার কৈলাসে একটা বড় বাংলোতে থাকেন, ওনারও ফ্রি, সবার ফ্রি, ধনী হোক বা গরিব হোক সবার ফ্রি। 200 ইউনিটের বেশি ব্যবহার করলে আপনাকে তাহলে টাকা দিতে হবে। তো এর পিছনে এই ভাবনা ছিল যে মানুষ বিদ্যুৎ কম ব্যবহার করুক, পাওয়ার একটু কম ব্যবহার করুক। আপনার যদি 250 আসে তাহলে আপনি চেষ্টা করে 200 নিচে নিয়ে আসুন যাতে পাওয়ার সেভিং হতে পারে, প্রথম ব্যাপার। কিন্তু একটা ওভারঅল কোয়েশ্চেন ফ্রিবিজের রয়েছে, ফ্রি কেন দিচ্ছেন, ফ্রি কেন দিচ্ছেন, না, এটাও একটা ওনার মূল প্রশ্ন হলো ইনকাম ট্যাক্স এনারা দেন, হ্যাঁ, হ্যাঁ। আর ফ্রি তারা পান যারা কোনো ট্যাক্স দেন না। না, এটা একটা ভুল ধারণা যে কেউ ট্যাক্স দেন না। দেশের মধ্যে একেবারে গরিব মানুষটাও ট্যাক্স দেন, কিন্তু জিএসটি সবাই দেন। যখন কোনো গরিব মানুষ বাজার থেকে দেশলাই, পেন, পেন্সিল যাই কিনুন না কেন, যা কিছু কিনুক, রুটি কিনুক, সবজি কিনুক, তিনি কিন্তু জিএসটি দেন। জিএসটি সবকিছুতেই রয়েছে, তো ট্যাক্স তো সবাই উনি দিচ্ছেন। ইনকাম ট্যাক্সের কথা সে তো বলছেন। ইনকাম ট্যাক্স তো আপনি তো 1% income মানুষ, tax এর expert, আপনি 1% বলুন। মানুষ দেন ইনকাম ট্যাক্স। হ্যাঁ। প্রথম ব্যাপার, জিএসটি বেশি বাড়ানো হোক, ইনকাম ট্যাক্স একটু, কিন্তু একটা যে লার্জার কোয়েশ্চেন ফ্রিবিজ নিয়ে তোলা হয়, আমরা কি করেছি? আমাদের কাছে এত টাকা কোথা থেকে এলো যে সব ফ্রি করে দিচ্ছি? আমরা একটাই জিনিস করেছি, আমরা দুর্নীতি নির্মূল করে দিয়েছি। দুর্নীতি বন্ধ করতে যে টাকা বাঁচতে শুরু করলো, সেই টাকাটা অনেকটাই বাঁচতে থাকে আমাদের। দেখুন, যদি আমি আপনাকে ফ্রিতে সব কিছু দিতাম আর আপনার ট্যাক্স বাড়িয়ে দিতাম, আপনি বলতেন কেজরিওয়াল বদমাইশি করছে, এক পকেট থেকে নিচ্ছে আর এক পকেট থেকে বের করে দিচ্ছে। আমরা 12% ভ্যাট হতো, সেটা 5% করে দিয়েছি সব কিছুতে প্রথম বছরেই। তো আপনার ট্যাক্সও কম করে দিয়েছি। আমরা বাজেট ঘাটতি রাখিনি। দিল্লি সরকারের সিএজি রিপোর্ট 1 মাস আগেই এসেছে। গোটা দেশে দিল্লি সরকার একমাত্র সরকার যারা লাভে চলছে, বাকি সমস্ত রাজ্য সরকার ঘাটতিতে চলছে, কেন্দ্র সরকার ঘাটতিতে চলছে। সিএজি এটাও লিখেছে যে দিল্লি সরকার গত 5 বছর ধরে লাভে তার আগে ঘাটতিতে চলতো। তো আমরা সরকারকে ভালো অবস্থায় রেখেছি, আমরা কোনো জায়গা থেকে লোন নিইনি। তো আমি দুর্নীতি বন্ধ করে যে টাকা বাঁচিয়েছি, সেই টাকার অপব্যবহার বাঁচিয়ে তার সুবিধা আমি জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছি। এখন গুজরাটের চিফ মিনিস্টার নিজের জন্য একটা প্রাইভেট বিমান কিনেছেন 190 কোটি টাকা দিয়ে। আমি আমার জন্য কিন্তু কোনো বিমান কিনিনি, ওই 190 কোটি টাকা দিয়ে মানুষের বিদ্যুৎ ফ্রি করে দিয়েছি, জল ফ্রি করে দিয়েছি, এগুলোই করেছি। আপনি যদি প্লেন কিনতেন তাতে করে কি আপনি বাওয়ানা যেতেন? আমি আপনার উপরে, দিল্লিতে তো প্লেনের কোনো দরকারই নেই। আপনার উপরে আমি হেলিকপ্টার ল্যান্ড করাতাম। কত ট্রাফিকে আটকে এসেছি জানেন? আমি আমার বাড়ি থেকে আমার হেলিকপ্টার উঠতো আর আপনার ছাদের উপর এসে না নামতো। তো আপনার বাড়িতে হেলিকপ্টার রাখার জায়গা আছে না আমার ছাদে। কিন্তু ওনার মূল প্রশ্ন যেটা ছিল সেটা আমি ব্যাখ্যা করে দিই, যে যারা ইনকাম ট্যাক্স দেন তাদের জন্য আপনি কি করেছেন? সবার জন্য করেছি। এনার এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, স্ট্রিট লাইটস লাগানো হচ্ছে। ফরিস্তে স্কিম আপনি শুনেছেন নিশ্চয়ই, ফরিস্তে স্কিম রয়েছে। ফরিস্তে স্কিমে যদি দিল্লির মধ্যে কারোর অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট যে কারোর হতে পারে, ধনী হোক বা গরিব, যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়
তাহলে সাধারণত লোকে তাকে হাসপাতালে নিয়ে যেতে ইতস্তত করে। ওনাদের মনে হতো যে হাসপাতালে নিয়ে গেলে তার ঘাড়ে বিলের বোঝা চাপবে। হাসপাতাল বলতো আগে অ্যাডভান্স জমা দিন। এখন আমরা বলে দিয়েছি আপনি নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যান, সমস্ত খরচ দিল্লি সরকার দেবে। আমরা 3000 মানুষের জীবন বাঁচিয়েছি। তো দিল্লির মধ্যে স্কুলে, প্রাইভেট স্কুলে 5 বছর ধরে ফিস বাড়াতে দিইনি আমরা। তাতে এনার লাভ হয়েছে, সবার লাভ হয়েছে। আচ্ছা, আপনি এত ভালো কাজ করেছেন, তাও লোকসভা ইলেকশনে 7টা সিটি হেরে গেলেন, 3 নম্বর স্থান পেলেন। এর কারণ হলো দেশের মধ্যে এখন মানুষ লোকসভা আর বিধানসভাকে আলাদা আলাদা নজরে দেখে। যেমন উড়িষ্যাকে ধরুন, উড়িষ্যার লোকসভা আর বিধানসভা ভোট একদিনেই হয়েছে। একজন ভোটার যখন বুথে গেলেন, দুটো মেশিন তখন সামনে ছিল। উনি একটাতে একরকম বাটন টিপলেন, অন্যটাতে আরেকটা বাটন টিপলেন। কিন্তু উড়িষ্যাতে দিল্লিতে উনি যখন কর্পোরেশন ভোট হলো তাতেও সাফ হয়ে গেলেন। কর্পোরেশন ভোটের অন্য কারণ ছিল। এটা কি ধরনের কথা হলো? কিন্তু জনগণ হলো মালিক, জনগণ হারাতে চেয়েছে, হারিয়ে দিয়েছে। তো এইবার কি আশা করছেন, জনগণ আপনাকে আবার জিতিয়ে দেবে? জনগণই হলো মালিক, ওনারাই। স্যার, আপনাকে জিজ্ঞেস করতে চাই, নির্ভয়ের অভিযুক্তরা যে ফাঁসি হওয়ার ছিল সেটা আটকে গেল, আর ওনার মা বাবা 4 ঘন্টা অপেক্ষা করলেন, তারপর ওরা জানলেন যে ফাঁসি হবে না, তারপর ফুপিয়ে কাঁদলেন। তো এটা খুবই লজ্জার ব্যাপার। ওনাদের বক্তব্য যে এর পেছনে দিল্লি সরকারের হাত রয়েছে ফাঁসি আটকে দেওয়ার জন্য। না, তো এই জানি না ব্যাপারে ওনারা আপনি কি এরকম বলতে কেন চাইবেন? বলছেন। দিল্লি সরকারের এই ব্যাপারে কোনো রোলই নেই। এতে যেটা হয়েছে যে এক্সিস্টিং লিগ্যাল প্রসেস রয়েছে, ওদের উকিল আসলে সেই লিগ্যাল প্রসেসের অপব্যবহার করেছে। প্রথমে একটা বাচ্চা, একটা যুবক যে অ্যাকচুয়ালি গিল্টি, সে মার্সি পিটিশন দিয়েছিল, সেটা রিজেক্ট হয়ে যায়, ফাঁসির তারিখ দেওয়া হয়, তারপর দ্বিতীয় জন আবার দিয়ে দেয়, তারপর ওরও রিজেক্ট হয়ে যায়, তারপর তৃতীয় জন দেয়। 4 জন একসঙ্গে দেয়নি কিন্তু। তো ওরা ওই প্রসেসের অপব্যবহার করেছে। এখন কেন্দ্র সরকারও চিন্তা করছে, কোর্টও চিন্তা করছে, আর আমরাও চিন্তা করছি। আর এই সংক্রান্ত সমস্ত নিয়ম বদলানো যায় কি না দেখা যাক, যাতে একবার যখন প্রমাণ হয়ে যাবে যে এই লোকটা গিল্টি আর এই লোকটা রেপ করেছিল আর ওর ফাঁসি হওয়া উচিত, তখন ওই প্রসেসটা যেন ওরা অপব্যবহার করতে না পারে ফাঁসি ডিলে করার জন্য। এটা শুধু ওনাদের জন্য নয়, গোটা দেশের কাছে লজ্জার একটা ব্যাপার যে এত জঘন্য অপরাধ যে হয়েছিল সেই 16ই ডিসেম্বরে, সেটা আজ 7 বছর হয়ে গেল, ওদের এখনো ফাঁসিই হলো না। আমিও চাই, সবাই চান যাতে দ্রুত ফাঁসিটা হয়ে যাক। কিন্তু ওনার বাবা কিন্তু একটাই কথা বলেছেন যে ফাঁসি কবে হবে সেটা জানা নেই, কিন্তু এর জন্য কেজরিওয়ালই দায়ী, আর কেউ নয়। উনি এটা ভুল বলছেন, ওনার এরকমভাবে বলা উচিত হয়নি। এখানে আমার কি রোল আছে বলুন? দিল্লি পুলিশ আমাদের অধীনে ওনাকে নেই। যেটা বলা হয়েছে উনি সেটাই বলছেন। যারা 4 ঘন্টা কোর্টে বসেছিলেন, রাহুল মেহরা যেটা করেছেন, দিল্লি সরকার উকিল ছিলেন, তিনি উল্টো অভিযুক্তদের পক্ষ নেন। না, কোনো অভিযুক্তদের পক্ষ নেননি। ওনাকে আইন জিজ্ঞাসা করা হয়েছিল, উনি সেটাই কোর্টের সামনে পেশ করেছিলেন। রাহুল মেহতার এতে কোনো ভূমিকা নেই। এতে আমাদের কোনো রোল নেই। পুলিশ আমাদের আন্ডারে নেই, ল অ্যান্ড অর্ডার আমাদের আন্ডারে নেই। আমাদের কাছে শুধু কেন্দ্র সরকার থেকে ফাইল আসে, আমরা সেটা জেলে পাঠিয়ে দিই, আর জেল থেকে ফাইল আসে, সেটা কেন্দ্র সরকারকে পাঠিয়ে দিই। আমাদের এর মধ্যে কোনো রোলই নেই। আমাদের শুধু 24 ঘন্টারও কম সময় লাগে আমাদের ফাইল। আমরা শুধু, দিল্লি সরকারের কাজ শুধু হলো পোস্ট অফিসের, আর কোনো কিছু না। তো কি করা যেতে পারে? এর নিয়ম বদলাতে হবে। এই পুরো এপিসোড থেকে শিখে, এটা খুবই সিরিয়াস একটা মামলা, থেকে শিক্ষা নিয়ে আমাদের নিয়ম বদলাতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো আইনের অপব্যবহার না করতে পারে। তো এখানে আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। আপনার পার্টির এমএলএ আমানতুল্লাহ খান, ওনাকে শারজিলের সঙ্গে দেখা গেছিল। শারজিলটাকে যে বলেছিল যে দেশটাকে ভেঙে দাও, আপনার নিশ্চয়ই মনে আছে আমানতুল্লাহ খান একটা বড় স্পিচ দিয়েছিলেন যেখানে উনি খুবই উস্কানিমূলক কথা বলেছিলেন। যদি আমানত কোনো ভুল করেছে তাহলে ওকে গ্রেপ্তার করুক, ওর বিরুদ্ধে এফআইআর করুক, ওকে জেলে পাঠাক। কে বারণ করেছে? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপরে অভিযোগ হলো যে উনি দেশের শত্রুদের পক্ষ নেন। অরবিন্দজি, হোম মিনিস্টার অমিত শাহ বলেছেন যে অরবিন্দ কেজরিওয়াল আর পাকিস্তানের ওয়াজিরে আজম ইমরান খানের ভাষা একই ধরনের। যা ইমরান খান বলেন সেটা অরবিন্দ কেজরিওয়ালও বলেন, যা কেজরিওয়াল বলেন সেটা ইমরান খান বলেন। উনিও প্রমাণ চান, ইনিও প্রমাণ চান। যা ইচ্ছে বলে যায়। যখন দিল্লির ভোটে ওনার অন্য কিছু বলার নেই, তখন ইমরান খানকে নিয়ে আসেন, পাকিস্তানকে নিয়ে আসেন। এর কোনো মানেই নেই, কোনো গুরুত্বই নেই। না, ইমরান খানের মন্ত্রী ফওয়াদ খান
উনি বলেছেন যে মোদিজিকে হারান দিল্লির নির্বাচনে। আমি ওনার কড়া জবাব দিয়েছি। আমি ওনাকে বলেছি যে মোদিজি আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি আমারও প্রধানমন্ত্রী। আর আমাদের দেশের ভোট আমাদের আভ্যন্তরীণ বিষয়। যে দেশ গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি জঙ্গিদের ঠাঁই দেওয়ার জন্য বিখ্যাত, তাদের থেকে আমাদের কোনো পরামর্শ চাই না। আর আমাদের আভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানো বন্ধ করুন। কিন্তু দেখুন, এটা তো আপনি আজ বলছেন, কিন্তু 7 মাস আগে আপনি মোদিজির ব্যাপারে কি বলেছিলেন সেটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। मोदी ने पाकिस्तानियों के साथ सेटिंग कर रखी है, मोदी ने आतंकवादियों के साथ सेटिंग कर रखी है, उसकी पोल खोलने की जरूरत है दोस्तों। आज जब आप गांव के अंदर में जाओगे, कुछ लोग भ्रमित हैं, कुछ लोग कहते हैं मोदी राष्ट्रवादी है, कुछ लोग कहते हैं मोदी देशभक्त है। आज आपकी जिम्मेदारी है जाके कहना कि मोदी जैसे बड़ा देशद्रोही कोई नहीं है दोस्तों। প্রধানমন্ত্রী তো তখনও ছিলেন, আপনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে সেটিং করে রেখেছে। তো এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, আমাদের দেশের ব্যাপার। হ্যাঁ, ভোটের সময় উনি আমায় যা ইচ্ছে বলেন, আমি ওনাকে যা ইচ্ছে বলি, কিন্তু আমাদের ভোট নিয়ে পাকিস্তানের নাক গলানোর কোনো অধিকারই নেই। আজ অমিত শাহজি আমাকে যা খুশি বলতে পারেন, আমি অমিত শাহজিকে যা খুশি বলতে পারি, আমি মনোজ তিওয়ারিকে যা খুশি বলতে পারি। পাকিস্তানের কিন্তু আমাদের মাঝে কোনো কথা বলার অধিকার নেই। এটা আমাদের। আপনি এটা বলতে পারেন পাকিস্তানের সঙ্গে সেটিং রয়েছে? মানে আপনি যে ক্লিপটা চালিয়েছেন, ওই ক্লিপের আগে আর পরে যেটা বলা হয়েছিল সেটা একটা পার্টিকুলার কনটেক্সটে বলা হয়েছিল। তো আমার বক্তব্যটা হলো যে যখন ভোট হয়, ভোটের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ এসব চলতেই থাকে, কিন্তু দুটো পার্টির মধ্যে চলে সেটা। ভারতীয় জনতা পার্টি আছে, কংগ্রেস আছে, আম আদমি পার্টি আছে, এই সব পার্টি এই দেশেরই অংশ। আমরা একে অপরের শত্রু নই, বিরোধী, বিপক্ষ দল। যখন পাকিস্তানের কথা আসে আমরা তিনজনই এক হয়ে যাই, তারপর আমরা তিনজন এক হয়ে পাকিস্তানের সঙ্গে লড়ি। কিন্তু পাকিস্তান আমাদের মধ্যে ঢুকে পড়ে একে জিতিয়ে দেবে, ওকে জিতিয়ে দেবে, এইসব চলবে না। পাকিস্তান মাঝে ঢুকে নাক গলাবে না। আপনি বলেছেন অমিত শাহ যা মুখে আসে তাই বলে, উনি কি বলেছেন সেটা আপনাকে বলছি। অমিত শাহজি বলেছিলেন 2 বছর আগে জেএনইউতে ভারত টুকরো টুকরো হবে এর স্লোগান উঠেছিল। মোদিজি সেই স্লোগান তোলা ব্যক্তিদের জেলে পাঠান, তো কেজরিওয়াল ওদের সাপোর্টে পৌঁছে যান আর বলেন এটা খুব অন্যায় হচ্ছে। আমি কবে গিয়েছিলাম? জেএনইউ গিয়েছিলেন তো আপনি? হয়তো আমি ওনার স্বপ্নে এসেছিলাম। আজকাল রোজ সকাল সকাল অমিত শাহজি কিন্তু আমার স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠেন। উনি এটাও বলেছিলেন যে 14ই জানুয়ারি 1919-এ পুলিশ এই মামলার চার্জশিট ফাইল করেছে। দিল্লি সরকারের থেকে অনুমতি চাওয়া হয়েছিল দেশদ্রোহী মামলা চালানোর জন্যে কানহাইয়া কুমার আর ওর সঙ্গীদের বিরুদ্ধে, কিন্তু আজ অব্দি অনুমতি পাওয়া যায়নি। ওনাদের এই চার্জশিট ফাইল করতে 3.5 বছর লেগে গেল কেন? না, আপনার ভিডিও চলছিল। 2 বছর লাগলো কেন? না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। ভিডিও ছিল, ভিডিওতে দেখা যাচ্ছে যে স্লোগান দিতে দিতে কিছু বলছে। ভিডিও প্রমাণ ছিল, চার্জশিট 4 দিনে ফাইল হয়ে যেত। 3.5 বছর ধরে এই চার্জশিটে কি করছিল? উনি ওদের সঙ্গে যুক্ত রয়েছেন। পরের বার যখন উনি আপকে আদালতে আসবেন, ওনাকে বলবেন যে কেজরিওয়াল অভিযোগ এনেছে আপনি নাকি টুকরে টুকরে জ্ঞানের সঙ্গে যুক্ত রয়েছেন। আপনি ওদের ফাইলে 3.5 বছর লাগিয়ে দিয়েছেন। কিন্তু আজ তো আপনি এসেছেন, তাই আমি জিজ্ঞেস করছি যে ওনারা 14ই জানুয়ারি 1919-এ চার্জশিট ফাইল করেছিলেন, তারপরেও আপনি এখনো লিগ্যাল ওপিনিয়ন নিচ্ছেন। তো ওনার 3.5 বছর ওনাদের লাগলে আমাদেরও তো একটু সময় লাগবে। তবে আমি কিছুটা সিরিয়াস নোটে আমি এটা বলতে চাই যে এই গোটা প্রক্রিয়ায় যে পারমিশন দেওয়া হয় সেখানে আমাদের কোনো রোল থাকে না। আমাদের যে প্রসিকিউশন ডিপার্টমেন্ট থাকে, যেটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট থাকে, সরকারের থেকে ওরা ইন্ডিপেন্ডেন্ট ভিউ নেয়, তো এতে উকিলের পরামর্শ বা যা কিছু পরামর্শ নিচ্ছে। তবে আমায় বলা হয়েছে যবে থেকে ভোটের সময় এই প্রসঙ্গটা উঠছে, আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন ওনারা বলেছেন যে খুব দ্রুত কোর্টকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আমার কিন্তু কোনো রকম হস্তক্ষেপ নেই, আমার কোনো রোলই নেই। শাহিনবাগেও আপনার কোনো রোল নেই? একদমই না।
মনীষ সিসোদিয়া বলেছিলেন আমরা শাহিনবাগের সঙ্গে আছি। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম ব্যাপার, এই দেশের একতা, অখণ্ডতা আর ভ্রাতৃত্বের জন্য যে থাকবে তার পাশে কেজরিওয়াল থাকবে। আর এই দেশকে টুকরো টুকরো করার কথা, এই দেশের মধ্যে হিংসে ছড়ানোর কথা আর এই দেশকে বিভাজন করার কথা যে বলবে তার সবথেকে বড় শত্রু হলো কেজরিওয়াল। দ্বিতীয় ব্যাপার, শাহিনবাগ থেকে অনেক লোক আমাদের কাছে এসেছেন। ওনারা বলেছেন আমাদের দোকান বন্ধ পড়ে রয়েছে এতদিন ধরে, বহুদিন ধরে রাস্তা বন্ধ হয়ে রয়েছে, ওখান থেকে অ্যাম্বুলেন্স যেতে পারছে না, একদিন অ্যাম্বুলেন্স আটকে গিয়েছিল, ওখান দিয়ে বাচ্চাদের বাস যেতে পারছে না, কয়েকদিন পরে বাচ্চাদের পরীক্ষা শুরু হবে, বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে রয়েছে। তো উনি আমাকে বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে পাঠান এই ব্যাপারটা, যাতে করে এটার মীমাংসা করুক, রাস্তা খোলার ব্যবস্থা করুক। আপনি কেন খুলিয়ে দিচ্ছেন না? আমার তো হাতেই নেই এটা। আসলে আমি না, তো আমার কাছে ল অ্যান্ড অর্ডার আছে, ওরা তো বসে রয়েছে। কাল আপনার টিভিতেই দেখছিলাম, আমি টিভিতে আপনার একজন সাংবাদিক গিয়েছিলেন, সৌরভ শর্মা ওখানে গিয়েছিলেন। সৌরভ শর্মা হয়তো ৩-৪ ঘন্টা ধরে ওখানে ছিলেন। ওখানে সব মানুষের সঙ্গে কথা বলছিলেন, সব লোক এটাই বলছিলেন অমিত শাহজি আসুক আর আমাদের সঙ্গে কথা বলুক। তো অমিত শাহজির যাওয়া উচিত, সিএ এনআরসি নিয়ে ওনার মনে যা কিছু রয়েছে ওটা নিয়ে কথা বলুন, কথা বলে ওনাদেরকে সরান। যদি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটা রাস্তা খুলতে না পারেন, উনি কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? দেখুন, এই অভিযোগ এই জন্য আনা হচ্ছে, সার্জিল ইমাম যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, ৪৮ ঘন্টা লেগে গেল ওদের। দিল্লি পুলিশ যদি আমাদের কাছে হতো ২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে ফেলতাম। আপনি ডিমান্ড করেছিলেন না হোম মিনিস্টারের কাছে যে গ্রেপ্তার করা হোক, করে নিল। আমাদের কিন্তু ডিমান্ড করায় আপনি- কি এসে যায়? মানে হ্যাঁ, আমাদের জন্য অপেক্ষা আপনার করছিল। ওপর অভিযোগ এই জন্য উঠছে যে আপনার পার্টির এমএলএ আমানতুল্লাহ খান, ওনাকে শারজিলের সঙ্গে দেখা গেছে। শারজিলটাকে যে বলেছিল অসমকে আলাদা করে দাও, ও বলেছিল দিল্লির লোকেদের দুধ বন্ধ করে দাও, দিল্লির লোকেদের জল বন্ধ করে দাও, এই দেশটাকে ভেঙে দাও। আমরা তো বলেইছিলাম যে ওকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক, একে তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক, আমরা তো বলেছি। তো আপনার পার্টির এমএলএ এর জন্য বলেননি কোথায় একে আছে? গ্রেপ্তার দেখান। করো? আমি আপনাকে ভিডিও হ্যাঁ, দেখিয়ে হ্যাঁ, দেখান দিচ্ছি। আমাকে। হ্যাঁ, দেখাচ্ছি। ভালো হয়েছে আমি সঙ্গে করে ভিডিও এনেছি, আপনি তো দেখতে চাইছেন। এই যে সার্জিল, मैं आप लोगों से पूछना चाहता हूँ, এটা আমার না। এরা তো মারপিট করছে নিজেদের মধ্যে। লড়াই করছে না। ও তো ওর থেকে মাইক কেড়ে নিয়ে বলছে, এই তো আমার হাতে থেকে মাইক কেড়ে নিল। এটা শাহিনবাগের সেই জায়গা যেখানে জনতা ভিড় করে রয়েছে। তো স্টেজের ওপর ও দাঁড়িয়ে রয়েছে, এও দাঁড়িয়ে রয়েছে, আর মাইক কেড়ে নিয়ে সার্জিল কিছু একটা বলার চেষ্টা করছে, আর আমানতুল্লাহ মাইক কেড়ে নিয়েছে, ওকে বলতে দিচ্ছে না। আপনার নিশ্চয়ই মনে আছে আমানতুল্লাহ খান একটা লম্বা স্পিচ দিয়েছিলেন যেখানে উনি অনেক উস্কানিমূলক কথা বলেছিলেন। যদি উনি কিছু ভুল বলে থাকেন, পুলিশের এফআইআর করা উচিত ছিল। পুলিশ শাহিনবাগ মামলায় যে এফআইআর করেছে তাতে আমানতের নামই নেই। যদি আমানত কিছু গন্ডগোল করে থাকে তাহলে ওকে গ্রেফতার করা হোক, ওর বিরুদ্ধে এফআইআর করা হোক, ওকে জেলে পাঠাক। কে বারণ করেছে? আপনি যদি বিজেপি এমপিদের কথা শোনেন, ওনারা তো বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল সন্ত্রাসবাদী। আমাকে দেখে জঙ্গি মনে হচ্ছে? আমি এটা পরশুদিন বলেছিলেন ওরা, উনি পরশুদিন বলেছিলেন ওদের কয়েকজন মন্ত্রী আর ওদের কিছু নেতা যে কেজরিওয়াল নাকি প্রবেশ জঙ্গি। বর্মা আর মনোজ তিওয়ারি, এই দুজনে। ওরা বলেছেন যে কেজরিওয়াল নাকি একজন জঙ্গি। আমিও খুব দুঃখ পেয়েছি। দিল্লির প্রতিটা বাচ্চার ভালো পড়াশোনার ব্যবস্থা আমি করেছি। কোনো জঙ্গি কি বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে? দিল্লির কোনো পরিবারে কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা আমি করেছি। জঙ্গি মানুষের চিকিৎসার ব্যবস্থা করে? আমি দিল্লির 40,000 বয়স্ক মানুষকে তীর্থযাত্রা করিয়েছি, হরিদ্বার, ঋষিকেশ, দ্বারকা, শিরডি। কোনো জঙ্গি কি তীর্থযাত্রা করায়? দিল্লির সমস্ত বাসিন্দা, যত সেনা বর্ডারে শহীদ হয়েছেন, ওনাদের পরিবারকে 1 কোটি টাকা করে সম্মান রাশি দিয়েছি। ওনাদের পরিবারের আমি করেছি, ওনাদের দেখাশোনা করেছি। কোনো জঙ্গি শহীদদের জন্য এই সমস্ত করে না। ওই দিন যখন আমি সন্ধ্যায় বাড়ি গেলাম, আমার মা বাবার সঙ্গেই আমি থাকি। তো রোজ সন্ধ্যায় যখন আমি বাড়ি যাই, কিছুক্ষণ ওনাদের সঙ্গে বসি, সারা দিনের কথাবার্তা হয়। ওনারা সেদিন খুব দুঃখ পেয়েছিলেন। ওনারা বললেন যে সকাল থেকে টিভি চলছে কেজরিওয়াল জঙ্গি আর কেজরিওয়াল জঙ্গি। ওনারা বলেন যে কেজরিওয়াল হলো কট্টর দেশপ্রেমিক, কেজরিওয়াল জঙ্গি হতেই পারে না। এখন দেশভক্ত
সার্জিক্যাল স্ট্রাইকের আমি প্রমাণ এক চেয়েছিলেন। মিনিট। তো আমি দিল্লির জনগণের আমি গত 5 বছর ধরে দিল্লির জনগণের ছেলে হিসেবে কাজ করেছি। ওনাদের বিদ্যুৎ, জল, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর আমি খেয়াল রেখেছি। প্রতিটা জীবনে যত সময় কাটিয়েছি এখনো পর্যন্ত মন প্রাণ সবকিছু দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি। আমি ইনকাম ট্যাক্সের কমিশনারের চাকরি করতাম, কোটি কোটি টাকা আয় করতে পারতাম। আমি কমিশনারের চাকরি ছেড়ে আন্না আন্দোলনে যুক্ত হলাম। 2013-তে আপনার মনে থাকবে 2 বার আমি অনশন করেছিলাম, 15 দিন না খেয়েছিলাম। আমি একজন ডায়াবেটিসের রুগী, দিনে 4 বার আমাকে ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হয়। আর যে কোনো ডাক্তার আপনাকে বলবে যে ডায়াবেটিসের রুগী আর ইনসুলিনের উপর যে বেঁচে রয়েছে, যদি সে 4 ঘন্টা না খেয়ে থাকে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আমি 15 দিন অনশন করেছিলাম, ঈশ্বরের কৃপায় আমি বেঁচে রয়েছি। তো আমি দেশের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলাম, আর এরা বলছে আমি নাকি একজন জঙ্গি। তো আমি দিল্লির জনগণের কাছে জানতে চাইব যে ওনারা আমায় নিজের ছেলে মনে করেন নাকি আমায় জঙ্গি মনে করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনি বলেছেন অরবিন্দ কেজরিওয়াল আর ওনার পার্টিকে ভোট দেবেন না। যদি তারা সরকারে আসে তাহলে দাঙ্গা হবে আর দিল্লি সুরক্ষিত থাকবে না। দেখুন, যা হয় ওনার কাছে এই ভোটে কোনো ইস্যুই নেই, কিছুই পড়ে নেই ওনার কাছে। না, ওনার কাছে দিল্লির জনগণ ওনাকে এমসিডি দিয়েছিল। ভাই, এমসিডির কাজ তুমি সামলাও। আজ দিল্লিতেই আপনি দেখুন এমসিডির অবস্থা কি রয়েছে। আবর্জনা তো ছেড়েই দিন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছে এমসিডি? ওদের প্রাইমারি স্কুল রয়েছে, দেখুন স্কুলগুলোর কি খারাপ অবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কি অবস্থা। আমি অমিত শাহজিকে এটাই বলতে চাইব, রোজ আপনি দিল্লির সমস্ত মানুষ মিলেমিশে, দিল্লির 2 কোটি মানুষ মিলে 5 বছর ধরে দিল্লিকে সামলেছে। এসব কেজরিওয়াল করেনি, বিদ্যুৎ, জল, হাসপাতাল এই সব সবার সঙ্গে মিলে করেছি। আপনি প্রতিদিন দিল্লির মানুষকে অপমান করার বদলে আপনি এসে নিজেদের ভালো কাজগুলো করুন না। যে দিল্লি পুলিশ আমাদের অধীনে, আমরা দিল্লি পুলিশে এটা করেছি, আমরা এমসিডিতে এটা করেছি, আমরা ডিডিএতে এটা করেছি। ওনাদের কাছে কোনো ইস্যুই নেই। ওরা শুধুমাত্র হিন্দু মুসলমানদের নাম নিয়ে শুধুমাত্র ভোটে লড়তে চায়। দিল্লির জনগণ কিন্তু খুবই চালাক। ওনারা দেখেছে যে প্রথমবার একটা সরকার এসেছে যারা ওদের মতো করে কথা বলছে, ওদের পরিবারের মতো করে কথা বলছে, ওনাদের বিদ্যুতের খেয়াল রাখছে, জলের খেয়াল রাখছে। 24 ঘন্টা বিদ্যুৎ সেবা দিচ্ছি আমরা। গোটা দেশে কোনো শহরে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। তো ওনাদের কাছে অন্য কোনো ইস্যু নেই। কখনো শাহিনবাগ বলছেন, কখনো হিন্দু মুসলমান করছেন, কখনো পাকিস্তানকে নিয়ে আসছেন, শুধু ইস্যু খোঁজার চেষ্টাই করে চলেছে ওরা। কিন্তু দিল্লির মানুষ খুবই চালাক, ওনারা দেখছেন। আজ আমি একটা ভিডিও দেখছিলাম, একটা টিভি চ্যানেলে একটা ভিডিও চালিয়েছিল। ওখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে বলল যে আমি জন্ম থেকেই বিজেপি, আমার বাবা জেলে গিয়েছিলেন এমার্জেন্সির সময়ে, জনসংঘের ছিলেন, কিন্তু বলছেন যে আমার ছেলে সরকারি স্কুলে পড়ে, আমার সন্তানের ভবিষ্যৎ বদলে দিয়েছে কেজরিওয়াল। আমি বলি কেজরিওয়ালকেই ভোট দেব। আর তখন সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করে তাহলে এই শাহিনবাগ, উনি বলেন এই শাহিনবাগ 10 দিনের ব্যাপার। জোর করে কথা তুলছে শাহিনবাগ নিয়ে। 10 দিন পরে তো কেজরিওয়ালই আমাদের কাজে আসবে, জল, শিক্ষা, স্বাস্থ্য উনিই তো সব করাবেন। তো আপনার কি মনে হয় 10 দিন পর শাহিনবাগের লোকেরা উঠে যাবেন? আমার তো মনে হয় যে এই সব কিছুই বিজেপি করাচ্ছে, এই যাবতীয় নাটক বিজেপিই করছে। আপনি তো বিজেপির লোকজনদেরও বলছেন আমায় ভোট দিন। তার কারণ আছে। আপনারা জানেন যে 5 বছর আগে দিল্লির সরকারি স্কুল আর হাসপাতালের কত খারাপ অবস্থা ছিল। 5 বছরে আমরা ঠিক করেছি, খুব পরিশ্রম করেছি, অনেক পরিশ্রম করেছি। আর যদি আপনি অন্য পার্টিকে ভোট দিয়ে দেন তাহলে এটা আবার খারাপ হয়ে যাবে। তো আমি নিজের জন্য ভোট চাইছি না, দিল্লির স্বার্থের জন্য, দেশের স্বার্থ রক্ষায় এইবার সবাই মিলে ঝাড়ুকে ভোট দিন। আর 5 বছরে আমি সবার কাজ করেছি, আমি সবার মুখ্যমন্ত্রী। আমি বিজেপি সমর্থকদেরও মুখ্যমন্ত্রী, কংগ্রেসের সমর্থকদেরও আর আম আদমিরও, আমি সবার মুখ্যমন্ত্রী। আমার কাছে বিজেপির লোক এসেছে, তার কাজ করেছি, কংগ্রেসের লোক এসেছে, তারও কাজ করেছি। আর 5 বছরে আমি কিন্তু বিজেপি কংগ্রেসের সমর্থকদের কাজে এসেছি। যখন আপনাদের বাচ্চাদের ফিস বাড়িয়ে দিচ্ছিল স্কুলগুলো, তখন বিজেপি কংগ্রেস এগিয়ে আসেনি, কেজরিওয়ালই আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আপনাদের ফিস আমি কম করিয়েছি। যখন আপনাদের বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, যদি আপনাদের বাড়িতে 5 বছরে কেউ অসুস্থ হন, বিজেপি কংগ্রেস কাজে আসেনি, আমি আপনাদের সন্তানদের চিকিৎসার ব্যবস্থা করিয়েছি সরকারি হাসপাতালে। 5 বছর আমিই কাজ করেছি, আগামী 5 বছরেও আমিই কাজ করব। আমি কখনো অসৎ ব্যবহার করিনি এইটা ভেবে যে এ হলো বিজেপির, এ কংগ্রেসের বা আম আদমি পার্টির বলে। তো আমিই কাজে এসেছি, আমিই কাজে আসব। আপনাদের কিন্তু আমি নিজের পরিবারের অংশই মনে করি।
আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। 2016-তে আপনি আপনার টুইটে 124 বার নরেন্দ্র মোদীর উল্লেখ করেছেন। 2017-এ মাত্র 33 বার মোদীজির নাম নিয়েছেন। 1 মার্চ 2017 থেকে 1 মার্চ 2018 অবধি একবারও নরেন্দ্র মোদীর নাম আপনার টুইটে কোথাও উল্লেখ করেন। 16-র পর থেকে রিডিউস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা সেটা রহস্য না, এর কোনো রহস্য নেই। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর অভিযোগ হলো যে উনি বিরোধীদের সম্পর্কে প্রচুর ভিত্তিহীন কথাবার্তা বলেন। আমি আপনাকে 2-4টে জিনিস মনে করিয়ে দিচ্ছি। 18 মে 2019-এ আপনার একটা বক্তব্য দেখলাম বিবিসিতে। আপনি বলেছেন, বিজেপি আমাকে নিজের নিরাপত্তা কর্মীদের দিয়ে মারিয়ে ফেলতে পারে, আমার নিজের নিরাপত্তা কর্মী বিজেপিকে রিপোর্ট করে। এটা বলার অর্থ হলো যে এত সব ইনসিডেন্ট হয়েছে যখন আমার উপর অ্যাটাক করা হয়েছে। আপনি তো এত সিনিয়র একজন সাংবাদিক, কখনো নজরে এসেছে যে কোনো মুখ্যমন্ত্রীর উপরে রিপিটেড এতবার অ্যাটাক করা হয়েছে? এমনটা কেন হচ্ছে? আমার বলার অর্থ এই ছিল যে আমার যে সিকিউরিটি রয়েছে আর যত পুলিশ রয়েছে সবাই সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপোর্ট করে, ওখানে আমাদের কোনো কন্ট্রোল নেই। তো যতগুলো অ্যাটাক হয়েছে সেই সবের ওপরে কোনো তদন্তই হয় না, আর তার কোনো ফলাফলই আসে না। এমনটা কিভাবে হতে পারে? একজন মুখ্যমন্ত্রীর উপর রিপিটেডলি সরকারি অনুষ্ঠানের মধ্যে, একটা সরকারি অনুষ্ঠান চলছিল যেখানে একজন স্টেজে উঠে ইঙ্ক ছুড়ে দিচ্ছে, এমনটা হতে পারে? আর ওখানে সমস্ত অফিসাররা বসে রয়েছে, বড় বড় ডিগনিটারিজ রয়েছেন, এমনটা কিভাবে হতে পারে? দেখুন, আমি মনে করি যে গণতন্ত্র এমনটা একেবারেই হওয়া উচিত নয়। কোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে এমন ধরনের ঘটনা, কিন্তু এখন তো আপনার কাছে অনেক সিকিউরিটি আছে। না, এইসব সিকিউরিটি ওনাদের কাছে রিপোর্ট করে, আমি এটাই বলতে চাইছি। তো এই ব্যাপারে আমাকে রিপোর্ট করুক বা ওনাদের রিপোর্ট করুক, দিল্লির সিকিউরিটি তো ওনাদেরই দায়িত্ব, তাই না? দিল্লির মুখ্যমন্ত্রীর সিকিউরিটি, মন্ত্রীদের সিকিউরিটি ওনাদেরকেই এনশোর করতে হবে। তো আরও একটা বয়ান আপনাকে মনে করিয়ে দিচ্ছি। এটা 14 জানুয়ারি 2019-এর। আপনি আপনার পার্টির কর্মকর্তাদের বলছেন মোদি হিটলার, উনি ক্ষমতায় এসে গেলে ভোট করাবেন না, উনি কনস্টিটিউশন বদলে দেবেন। তো ভোট তো হচ্ছে আর আপনিও ভোটে লড়ছেন। যেমনটা আমি বলেছি, ভোটের সময় যেমনটা ওনারাও অভিযোগ পাল্টা অভিযোগ করেন, আমরাও অভিযোগ পাল্টা অভিযোগ করি। 18 মার্চ 2016, দেখুন তখন তো ভোটের সময় ছিল না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, সমস্ত জাজ ছিলেন। আপনি বলেছেন, আমি আলাদা করে জাজদের কথা বলতে শুনেছি যে ওনাদের ফোন ট্যাপ করা হয়। কোনো কোনো জাজ বলেন, আপনাকেও হয়তো বলেন, আপনিও হাসছেন দেখছি। অনেক জাজ কিন্তু বলেন লোকজনের ফোন ট্যাপ করা হচ্ছে। আপনি বলছেন সরকার নজরদারি চালায়। তো আপনারও করায় হয়তো? অবশ্যই করায়। আগে কংগ্রেস করাতো, এখন বিজেপি করায়। তো আপনি সরকারে রয়েছেন, আপনিও কি নজরদারি চালান? আমার কাছে এসব কিছুই নেই। না আমার কাছে পুলিশ রয়েছে, না ল অ্যান্ড অর্ডার আছে, না কোনো ক্রিমিনাল আছে। এবার 15 ডিসেম্বর 1915-র কথা। আমি এক এক করে পেছনের দিকে যাচ্ছি। যে মোদিজি আমার সাথে রাজনীতিতে মোকাবিলা করতে না পেরে কাপুরুষের পথ বেছে নিয়েছেন, সিবিআই পাঠিয়ে দিয়েছেন। মোদি একজন সাইকোপ্যাথ। গত 5 বছরে যেরকম ভাবে আমাদের প্রতারিত করা হয়েছে, আমার অফিসে সিবিআই রেড করা হয়েছে, আমার বাড়িতে দিল্লি পুলিশ রেড করেছে, আমার বেডরুমে ঢুকে দিল্লি পুলিশ সবকিছু তছনছ করে দিয়েছে। আপনি ভাবতে পারেন সিটিং চিফ মিনিস্টারের বেডরুমে ঢুকছে সেই স্টেটেরই পুলিশ? আর কি অভিযোগ ছিল? কোনো অভিযোগই ছিল না। সিটিং চিফ মিনিস্টারের বেডরুম তছনছ করে দিয়ে গেছে। তো ওনার উদ্দেশ্য কি ছিল? ওনার উদ্দেশ্য ছিল কোনো ফাইল টাইল যদি পাওয়া যায়। অনেকে দরকারি কাগজ বেডরুমে রাখে, আমি কোনো কাগজ টাগজ রাখি না, তাই ওরা কিছু পাই না, তাই আমাকে ওরা কাবু করতে পারেনি। কিন্তু এখন কি হয়ে গেল? সেটিং নাকি? আপনিও কিছু বলেন না, উনিও কিছু বলেন না? না, এমনটা নয়। যখনই কোনো ইস্যু উঠে এসেছে তখনই আমি কথা বলেছি। কোনো ইস্যু ছাড়া আমি এই ধরনের কথা বলি না। আমি কিছু ডেটা অ্যানালাইজ করেছি। 2016-তে আপনি আপনার টুইটে 124 বার নরেন্দ্র মোদীর উল্লেখ করেছেন মানে আলোচনা করেছেন। 2017-এ মাত্র 33 বার মোদীজির নাম নিয়েছেন। 1 মার্চ 2017 থেকে 1 মার্চ 2018 অবধি একবারও নরেন্দ্র মোদীর নাম আপনার টুইটে কোথাও উল্লেখ করেন। 18-র পরে এখনো ওই অ্যানালিসিসটা হাতে পাইনি আমি। এই ডেটা এখনো অবধি আমার হাতে আসেনি। 2016-র পর থেকে রিডিউস হয়েছে। তো এর রহস্যটা কি? না, এর কোনো রহস্য নেই। এর কোনো রহস্য নেই। সেই রহস্য আমাদের বলতে চান না? না, এমন কোনো কিছুই না। আমার লক্ষ্য
আমার লক্ষ্য শুধুমাত্র দিল্লির মানুষজনের জন্যই কাজ করা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যখনই কোনো কাজ আটকে পড়তো তো ওনাদের সঙ্গে কথা বলতে হতো, কেন্দ্র সরকারের সঙ্গে, এলজি সাহেবের সঙ্গে। তো যেমনটা আমাদের সমস্ত ফাইল আগে এলজি সাহেবের কাছেই যেত, তো সিসিটিভি ক্যামেরার ফাইল এলজি সাহেবের কাছে 2-2.5 বছর ধরে পেন্ডিং পড়েছিল। যখনই আমি যেতাম বলতাম যে স্যার এটা করে দিন, উনি বলতেন হ্যাঁ পরের সপ্তাহে নিশ্চয়ই করে দেবো, কিন্তু উনি করতেনই না। তারপর আমি আর মনীষ একদিন গেলাম, বললাম স্যার একটু করে দিন, উনি বললেন পরের সপ্তাহে করে দেবো। আমি বললাম না স্যার, আমরা এখানেই বসছি, আজ করিয়েই যাবো, আপনি 1 সপ্তাহ নিন 2 সপ্তাহ নিন, আমাদের কোনো ব্যাপার না। তো আমরা 10 দিনের জন্য ধর্নায় বসেছিলাম, আপনার মনে আছে? তো এইসব লোক এদেরই জন্য সিসিটিভি ক্যামেরার ফাইল ক্লিয়ার করতে, মহল্লা ক্লিনিক বানাতে, বিদ্যুৎ সস্তা করার জন্য, জল সস্তা করার জন্য, এইসবের জন্য প্রথমে আমি তো হাত জোড় করি, তারপর পা পড়ি, তারপর তাতেও যখন কাজ হয় না তখন আমি ধর্নায় বসতে বাধ্য হই। তো এখন বিজেপির লোকেরা বলছে আপনার কেমন সরকার দরকার? কাজের সরকার দরকার নাকি ধর্নায় বসে থাকা সরকার দরকার? তো কাজ করানোর জন্যই কখনো কখনো ধর্নায় বসতে হয় বই কি। যত কাজ, আজ একটা জিনিস বলবো, যে ধরনের পরিবর্তন আপনি দিল্লি সরকারি স্কুলে দেখেছেন, বিজেপির কোনো স্টেটে দেখেছেন কি? এত বছর ধরে বিজেপির এত সরকার তৈরি হয়েছে, কখনো বিজেপি কি বাইরের কথা বাদ দিন, ইউপি, হরিয়ানা, এমসিডি ধরুন, এমসিডি স্কুল, কখনো ওনারা করেছেন কিছু? ওনারা কখনো হাসপাতাল ভালো করেছেন? ওনারা ওদের একটা রাজ্যকে ধরুন, উত্তরপ্রদেশে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে কি? হরিয়ানাতে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে কি? আপনার তো খুশি হওয়া উচিত যে অন্য রাজ্যের চিফ মিনিস্টার, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, এমপিরা আসছেন আপনার কাজ দেখার জন্য। হ্যাঁ, ওটা এবার দিল্লির রাজনীতিতে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে। এখানে এত সব পার্টি একজোট হয়ে গেছে। প্রথমে দিল্লিতে 3টে পার্টি ছিল, বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি। এবার সবাই মিলে গেছে, বিজেপি, কংগ্রেস, আরজেডি, এলজেপি, জেডিইউ, জানি না কি কি উঠিয়ে নিয়ে এসেছে গোটা দেশ থেকে। আর ওনাদের একটাই উদ্দেশ্য, কেজরিওয়ালকে হারানো। আর যখন তাতে কাজ হচ্ছে না, প্রথমে এত পার্টি একজোট হয়েছে, তাতে কাজ হচ্ছে না, এবার সমস্ত মুখ্যমন্ত্রীরা আসছে। পরশু বিজয় রূপানীজি এসেছেন, একটা সভা করছিলেন আর খুব গালাগালি দিচ্ছিলেন আমাকে। তো ওখানকার জনগণ সহ্য করতে পারেনি, জনগণ দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছেন যে গুজরাটে বিদ্যুতের কি রেট? বলেন 10 টাকা ইউনিট। আমাদের এখানে তো কেজরিওয়াল ফ্রি করে দিয়েছেন। তো বলেন যে প্রথমে আপনি গুজরাটে গিয়ে নিজের রাজ্য সামলান, তারপর আমাদের ভাষণ দেবেন। গতকাল খট্টার সাহেব এসেছিলেন। খট্টার সাহেব বলেন যে ওখানে উনি আমাকে গালাগালি দিচ্ছিলেন। ওখানকার জনগণ জিজ্ঞাসা করেন যে খট্টার সাহেব আপনার ওখানে কত ঘন্টা বিদ্যুৎ থাকে? তো উনি বলেন যে 10 ঘন্টা। ওনারা বলেন কেজরিওয়াল তো 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করেছেন, আপনি আপনার রাজ্যতে যান, নিজের বিদ্যুৎ ঠিক করুন, তারপর এখানে আসুন। তো এরা সবাই এখানে আসছেন আর এদের একটা মাত্রই উদ্দেশ্য। আমি বলি আমি স্কুল ঠিক করব, এরা বলে কেজরিওয়ালকে সরাও। আমি বলি আমি হাসপাতাল ঠিক করব, এরা বলছে কেজরিওয়ালকে হারাও। এদের একটাই উদ্দেশ্য, আমাকে হারানো, দিল্লির উন্নয়নকে আটকানো। আপনি বলছেন যে স্কুল ঠিক করবেন, হাসপাতাল ঠিক করবেন, আর ওরা বলছে কেজরিওয়ালকে ঠিক করবেন। কেজরিওয়ালকে এনারা ঠিক করতে পারেন, এনাদের হাতেই শক্তি রয়েছে। কিন্তু আপনি বলছেন যে সমস্ত পার্টি একজোট হয়েছে, কংগ্রেস, জেডিইউ, বিজেপি। আপনি ওই দিন ভুলে গেলেন যখন আপনি কলকাতায় গিয়েছিলেন, তো আপনি মমতা ব্যানার্জি, শরদ পাওয়ার সবাই একজোট হয়ে গেছিলেন মোদীকে হারানো। তো জনগণ আমাদের হারিয়ে দিল। জনগণই হলো মালিক, গণতন্ত্রের জনগণই হলো মালিক। জনগণ ওই সময় আমাদের হারিয়ে দিয়েছিল। কেজরিওয়ালজি, আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি আপনার কাজ নিয়ে, আপনার রাজনীতি নিয়ে, আর ভালো কথা হলো আপনি হাসি মুখে কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি, সব উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ পঙ্কজ ভোহরার রায় আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, যিনি ভোটের লড়াইয়ে রয়েছেন। ওনাকে ওনার কাজের ব্যাপারে জিজ্ঞেস করেছি, ওনাকে জিজ্ঞেস করেছি বিরোধীরা ওনার বিরুদ্ধে যে অভিযোগ করে সেই ব্যাপারে, ওনার বক্তব্যের ব্যাপারে। এখন সময় আপকি আদালতে আজকের জাজ পঙ্কজ ভোহরার রায়ের। কেজরিওয়াল সাহেবের ওপর অনেক অভিযোগ রয়েছে, আর উনি সেই অভিযোগের খুব ভালোভাবে আর খোলাখুলিভাবেই উত্তর দিয়েছেন। এই সমস্ত কিছু মাথায় রেখে এই আদালত কেজরিওয়াল বাবুকে বেকসুর খালাস করছে। আর এই আদালত এটি মনে করছে যে দিল্লিতে 8 ফেব্রুয়ারির ভোট হচ্ছে, তো কেজরিওয়াল বাবু ওনার পার্টির ভবিষ্যৎ নির্ণয় করার অধিকার শুধু দিল্লিবাসীরই রয়েছে, আর অন্য কারুর নয়। অন্য কোনো আদালত এর ফয়সালা করতে পারবে না। তো এই জন্য এই আদালত কেজরিওয়াল বাবুকে পরামর্শ দিচ্ছে যে উনি নিজের কাজকর্ম দিল্লিবাসীর সামনে তুলে ধরুন, যা দেখে তারা নিজেদের ফয়সলা দেবেন। ধন্যবাদ।
এই আশা আর বিশ্বাস রাখি যে আগামী নির্বাচনে দিল্লিবাসী চিন্তা ভাবনা করে নিজের রায় দান করবেন, কাজ দেখে সিদ্ধান্ত নেবেন, নাম দেখে সিদ্ধান্ত নেবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।